নির্জন রাতে একা একা হেঁটে চলেছি। গন্তব্য খালুর বাসা। এখন আমার বাসর ঘরে থাকার কথা ছিল, অথচ আমি এখন রাস্তা দিয়ে হাঁটছি। কেমন লাগবে বলুন? 3 বছরের ভালোবাসা, আর বিয়ের রাতেই নাকি বলে সে নাকি আমার সাথে অভিনয় করেছে, আমার সাথে প্রতিশোধ নিয়েছে। খালুর বাসার সামনে গিয়ে কলিং বেল বাজালাম। কেউ এসে দরজা খুলে দিল। রোদ্দুর ভাই, এত রাতে আপনি আমাদের এখানে কেন? আপনার না বিয়ে? আমি দৌড়ে গিয়ে আমার খালাতো বোন ওহিকে জড়িয়ে ধরার সাথে সাথেই সে চমকে ওঠে। ছোটবেলা থেকেই তাকে কখনো ওহি বলে ডাকিনি, সবসময় অজন্তা বলে ডেকেছি। অজান্তা, ও আমায় নাকি ভালোবাসে না, এতদিন নাকি প্রেমের অভিনয় করেছে। শেষ মুহূর্তে সব ভেঙে দিয়ে চিঠি লিখে পালিয়েছে। বৃষ্টি প্রথমবার যখন আমায় প্রপোজ করেছিল, ভার্সিটি সবার সামনে ওকে রিজেক্ট করেছিলাম। সে অপমানের প্রতিশোধ নেওয়ার জন্যই নাকি 3টে বছর ভালোবাসা নাটক করেছে। আমি ওহিকে জড়িয়ে ধরে আছি। ওহি আমার ভার সামলে রাখতে পারছে না। সে আমাকে কোনোরকম ঠেলে নিয়ে বেডে বসায়, নিজেও ধপ করে আমার পাশে বসে পড়ে বড় বড় শ্বাস নেয়। তারপর বলে, রোদ্দুর ভাই, আমায় সারুন, একটু বেডে বসুন। আমি তার দিকে রক্তচক্ষু নিয়ে তাকালাম। সে তো দেখে ভয় পেয়ে যায়, সঙ্গে সঙ্গে লজ্জা পেয়ে যায়। তারপর নিজেকে সামলে নিয়ে টেবিল থেকে গ্লাস পানি এনে আমার সামনে ধরে বলে, একটুর জন্য তো আমার শ্বাসটাই চলে যাচ্ছিল। এভাবে কেউ জড়িয়ে ধরে? রোদ্দুর ভাই, পানিটা খান। আমি বিরক্তি না করে পানির গ্লাস হাতে নিলাম। ঢকঢক করে পুরো গ্লাস শেষ করি। ওহি আমার দিকে পূর্ণ দৃষ্টি দিয়ে তাকিয়ে আছে। আমার চোখগুলো এখনও ফুলে আছে, মুখে এখনও শুল্ক পানির বড়ি লেখা। চোখের মণিগুলো অস্বাভাবিক লাল হয়ে আছে। পরনের পাজামা পাঞ্জাবির বাজে এলোমেলো হয়ে গেছে, চুলগুলো এলোমেলো। তবুও খুব সুন্দর লাগছে আমাকে। এত সুন্দর মানুষ পৃথিবীতে কে আছে? এসবই সে মনে মনে ভাবছিল। ওহি বড় করে ঢোক গেলে, রোদ্দুর তার মায়ের সৎ বোনের ছেলে। তার নানা ভাই 2 বিয়ে করেছিল। রোদ্দুর ভাইয়ের মা ছিল প্রথম পক্ষের, আর তার মা দ্বিতীয় পক্ষের। কিন্তু 2 বোনের সম্পর্ক এক আত্মার। বড় খালা তার মাকে খুবই ভালোবাসে, নিজের কোলে পিঠে করে মানুষ করেছে তার মাকে। 2 পরিবারের মধ্যে খুবই ভালো সম্পর্ক। ছোটবেলা থেকে 2 পরিবারের মধ্যে যাতায়াত ছিল অনেক ঘন। রোদ্দুর ভাইয়ের থেকে সে বয়সে অনেক ছোট। আমার এই অতিরিক্ত রাগের কারণে ওহি আমাকে ছোটবেলা থেকে ভয় পায়। যতটা সম্ভব দূরে দূরে থাকে। ছোটবেলা থেকে কুকুর তার ভীষণ অপছন্দের। সে যখন ক্লাস 4-এ, তখন আমি একবার ইচ্ছে করে তার কোলে নিজের পোষা কুকুর ছেড়ে দিয়েছিলাম। সেই কুকুর আবার তাকে আশ্রয় দিয়েছিল। সেদিন যে কী ভয় পেয়েছিল! তারপর থেকে ইচ্ছে করেই এই রোদ্দুর নামক ভয়ানক প্রাণীটিকে সে অ্যাভয়েড করে চলতো। আমাকে নিয়ে তার আলাদা কোনো ফিলিংসই কাজ করতো না। কিন্তু সেদিন হুট করে সব চেঞ্জ হয়ে যায়। চেনা রোদ্দুর যেন তার কাছে অচেনা হয়ে গেল। তাকে নিয়ে অন্যরকম স্বপ্ন বানা শুরু করলো। সে যখন সদ্য ক্লাস 10-এ উঠেছে, সারাদিন বাদল ঝরা শ্রাবণের এক সন্ধ্যায় কলিং বেলের শব্দে দরজা খুলে দেখে আমি সেখানে দাঁড়িয়েছিলাম, একদম কাক ভেজা হয়ে। আমার সমস্ত শরীর বেয়ে টপটপ করে পানি ফ্লোরে বন্যা বয়ে ফেলেছে। আমার চুলগুলো জবজব হয়ে কপালে লেপটে আছে, বুড়ো যুগল হয়ে পানির ধারা। চোখের পাতা ভিজে ভারী হয়ে আছে, যেন খোঁচা খোঁচা দাড়িগুলো বেশ সরগভে দাঁড়িয়ে আছে। রক্তিম ঠোঁটের ওপর অযাচিত বিন্দু বিন্দু জলরাশি, যেগুলো যেন ওহিকে চুম্বকের মতো তার দিকে টানছে। কতক্ষণ এভাবে তাকিয়েছিল তার জানা নেই। আমার ধমক এসে দরজা থেকে সরে দাঁড়ায়। তারপর যেন তার কি হয়ে যায়। মনের ভেতর অন্যরকম অজানা অনুভূতি আমাকে নিয়ে ঘিরে তার। প্রতি রাতে সে স্বপ্ন দেখে, আমাকে নিয়ে কল্পনা করতে করতে সে ঘুমিয়ে যায়। এটা তার নিত্যদিনের ব্যাপার হয়ে যায়। একটা সময় সে বুঝতে পারে সে আমাকে ভালোবেসে ফেলেছে, কিন্তু ততদিনে আমি নিজেকে অন্য কারো মায়ে জড়িয়ে ফেলি। তাই তার একতরফা ভালোবাসার পূর্ণতা পায়নি। এভাবে সামনে দাঁড়িয়ে থাকবে? আমার কথায় তার ঘোর কাটে। ব্যতিব্যস্ত হয়ে আমার হাত থেকে গ্লাস নিয়ে টেবিলে রাখে, ফের আমার পাশে এসে বলে, রোদ্দুর ভাই, সব ঠিক আছে? কিচ্ছু ঠিক নেই, আর হবেও না। আমি সেই বিকেল থেকে কান্না করতে করতে ক্লান্ত। এখন আমি ঘুমাবো। তোর রুমে আসার আগে ঘুমের ট্যাবলেট খেয়েছি, চিন্তা করিস না। 20 mg একটা খেয়েছি মাত্র। ওহিকে কিছু বলার সুযোগ না দিয়ে আমি বিছানায় গায়ে মেলে দিলাম। ওহি ঝটপট করে বলল, রোদ্দুর ভাই, আপনি গেস্ট রুমে যান। এটা আমার রুম। বাসায় কাজের লোক বাদে আর কেউ নেই। সব আপনাদের বাসায়। আপনি না হয় যে কারো রুমে ঘুমান, কিন্তু আমার রুমে নয়। উঠুন। আমার বাহুতে ওহি একটা ধাক্কা দিতে আমি চোখ বন্ধ রেখে ওহিরা চেপে ধরলাম। ঘুমাতে দে আমায় অজন্তা, নইলে তোর খবর আছে। বাসা থেকে পালিয়ে এসছে এক প্রকার, একটু নিরিবিলি থাকার জন্য। সবাই আমার দিকে করুণা দৃষ্টিতে তাকাচ্ছে। অসহ্য কর, আমার রুমে সব ভাঙচুর করে এসছি। আপনি এখানে এসেছেন সবাই জানে? জানি না। রোদ্দুর ভাই, কিছু খাবেন?
কখন খেয়েছেন? এক খুশিতে নাক ফাটিয়ে ফেলবো অজান্তা। বিরক্ত করতে বারণ করেছি? ওহি আর বিরক্ত করেনি। সাবধানে আমার হাতের ভাঁজে চেপে রাখা নিজের বন্দি হাতটা মুক্ত করতে চায়, কিন্তু আমি সেই হাতটা ছাড়ি না। হাত ছেড়ে চুপচাপ বেডে বসে আমার মুখ পানে সে চেয়ে থাকে। তার খুব ইচ্ছে হয় আমার চুলে বিলি কেটে দিতে। হাত বাড়িয়ে গুটিয়ে নিয়ে আসে, কোথায় যেন আমার বাধা। মিনিট 10 পর আমার বাড়ি নিঃশ্বাসের শব্দ কানে আসে ওহির। আর সে বুঝতে পারে যে আমি ঘুমিয়ে পড়েছি। তার মানে মেডিসিন অতি দ্রুত তার কাজ শুরু করে দিয়েছে। সে এক প্রকার জোর করে আমার থেকে নিজের হাতটা ছাড়িয়ে নেয়। মাকে ফোন দিয়ে সব বৃত্তান্ত জানাতে হবে তার। আমি যেখানে সেটাও জানাতে হবে। পায়ের নিচ থেকে সাবধানে চাদরটা উঠিয়ে আমার গলা অবধি জড়িয়ে দেয়। সরে আসার আগেই অনেকবার আমার মুখ পানে চাইতে তার ভয়ঙ্কর ইচ্ছে জাগে। নিজের লাগাম ছাড়া ইচ্ছেকে দমন করতে না পেরে আমার কপাল একটা চুমো বসিয়ে দেয়। তারপর অতি দ্রুত টেবিল থেকে ফোনটা হাতে নিয়ে বের হয়ে যায়। বিকেলবেলা পা দিয়ে বেলকনির কাজ টেলে ভেতরে ঢুকে ওহি। তার এক হাতে 1 কাপ চা আর ডান হাতে হুমায়ুন আহমেদ স্যারের একটা বই। রোদন ভরায় বসন্ত 8মবারের মতো বইটি পড়া শুরু করেছে সে। বেলকনির মাঝ বরাবর একটা ছোট্ট টেবিলের উপর বইটা রেখে সে প্রকৃতি পানে বসে রইল। চায়ের কাপে এক চুমুক দিতেই সামান্য ভালো লাগার অনুভূতি হলো। কিছুদিন হলো তার মন খচখচ করছে। অনেক চেষ্টা করে আমার সাথে যোগাযোগ করতে পারেনি। আজ 1 সপ্তাহের মতো হলো ওহি আমাকে দেখে না, আমার কোনো খোঁজখবর সে পায় না। সেই যে সেদিন রাতে তার রুমে ঘুমিয়েছিলাম, সকালবেলা পাশের রুম থেকে জেগে উঠে গিয়ে দেখে আমি আর নেই। কাজের লোকের মাধ্যমে জানতে পারে ভোরবেলা সে ওঠার আগে আমি চলে যাই। কিন্তু কোথায় তার কাজের লোক জানে না, শুধু যেতে দেখেছে। একরাশ টেনশন নিয়ে আমার নাম্বারে সে ফোন দিল। ফোন সুইচড অফ। পরে সে খালাকে ফোন দিয়ে জানতে পারে আমি বাসায় ফিরেছি এবং এখন নিজের রুমে দরজা আটকে আছি। ওহি স্বস্তির নিঃশ্বাস ফেলে। এই 7টা দিনে সে অনেকবার আমার কাছে ফোন দিয়েছিল, কিন্তু আমি ফোন সেদিনের পর থেকে বন্ধ করে রেখেছি। সবার সাথে যোগাযোগ বিচ্ছিন্ন করে দিনরাত নিজের রুমেই থাকি। ওহির বড়ই মায়া হয়। আমার যে মেয়েটার সাথে সম্পর্ক ছিল তার নাম হলো বৃষ্টি। অসম্ভব সুন্দর গড়নের একটি মেয়ে। ওহি যে বছর আমার ভার্সিটিতে অনার্স প্রথম বর্ষে ভর্তি হয়, সেই বছরই আমার ভার্সিটির ভার ঢুকে যায়। বাবার বিজনেসে তখন ঢুকে পড়ি। আর বৃষ্টি আমার 1 বছরের জুনিয়র হওয়ার কারণে ওহির সাথে প্রায়ই ভার্সিটিতে কথা হতো। কোনো দিন আমি যখন অফিস থেকে সোজা ভার্সিটি সে বৃষ্টির সাথে দেখা করতাম। দূর থেকে এসব দেখে ওহির বুক পড়তো। এখন ওহি 3rd ইয়ারে। ততদিনে বৃষ্টির পড়াশোনা শেষ, তাই দুপক্ষের সম্মতিতে বিয়ের ডেট ফাইনাল হয়। কিন্তু বিয়েটা তো হলো না, যা তো আপনারা জানতে পারলেনই। হুট করে ওহির অস্থির লাগতে শুরু করে। সে আমাকে দেখবে, তাও আবার এক্ষুনি। সে এক চুমুকে বাকি চাটুকু শেষ করে নিচে নামে। যত দ্রুত সম্ভব আমার কাছে তার পৌঁছাতেই হবে। মানুষ তীব্র সুখ এবং তীব্র দুঃখের সময় কাউকে পাশে চায়। আমার দুঃখের সময় এখন তাকে প্রয়োজন, বড্ডই প্রয়োজন। রান্নাঘরে উকি দেয় ওহি। তার মা খালার বাসা থেকে ফিরেছে 4 দিন হলো। সে নিঃশব্দে মায়ের পিছনে গিয়ে বলে, মা, আমি খালামুনির বাসায় যাব। তার মা শাহানা বেগম চুলায় কল্লার ভাজি বসেছে। তার বাবা ঢাকার নামকরা কলেজের ফিজিক্সের টিচার। তিনি আবার কাজের লোকের হাতে রান্না খায় না। সেজন্য ছোটবেলা থেকেই ওহি দেখে যাচ্ছে তার মা পরম যত্নে সবার জন্য রান্না করে। ওহির মা চুলায় আঁচ একটু কমিয়ে মেয়ের দিকে তাকালেন। ভেজা হাতগুলো শাড়ির আঁচলে মুছে বললেন, তোর কাজকর্ম তো কিছুই আমি বুঝতে পারি না। হিমের বিয়ের সময় কত করে বললাম চল যাই, কিন্তু নানা রকম অজুহাত দেখিয়ে গেলি না। আর এখনও বাড়ির সবাই মানসিক অবস্থা ভালো না, তুই এখন ধেই করে নাচতে যাবি? বলি তোর আক্কেল কবে হবে রে? মা, তুমি এমনভাবে বলছো যেন আমি সত্যি সত্যি ও বাসায় গিয়ে নাচা শুরু করবানি। তোকে দিয়ে বিশ্বাস আছে? আচ্ছা যা, ড্রাইভারকে বল নিয়ে যাবে। আর ও বাড়ি গিয়ে বেশি পাকনমো করিস না। ওহি মায়ের সামন থেকে সরে আসে। দুবদাব পা ফেলে নিজের রুমে যায়। 4 মিনিটের মাথায় ছোট্ট একটা ব্যাগ কাঁধে ঝুলে নিচে নামে। বুবু কই যাস? ওহি শিরের ডান পাশে তাকিয়ে দেখে অপূর্ব তার ছোট ভাই, ক্লাস 9-এ পড়ে। সদ্য গোপ উঠেছে, যার জন্য সে সবসময় সবার থেকে লুকিয়ে থাকতে চায় লজ্জায়। তারা এই 2 ভাই বোনই। ওহি তার কাছাকাছি গিয়ে বলে, তুই কখন এলি? ক্রিকেট খেলতে না গিয়েছিলি শুনলাম। মাত্র এলাম। তুমি কি রুদ্রু ভাইয়ের বাসা যাও? যাবি তুই? চল যাই। অপূর্ব মুখে হাত রেখে ফিসফিস করে বলে, না তুমি যাও, তোমার ওইখানে রুদ্রু ভাই আছে, আমার তো কিছুই নেই। ওই হাত উঠিয়ে মারার আগে সে এক দূরে রুমে চলে যায়। ওই মুচকি হাসে, মাকে বলে গাড়িতে ওঠে। রোদ্দুর ভাইয়ের বাসা হাতির ঝিল, তারা থাকে মোহাম্মদপুর। মধ্যবর্তী দূরত্ব বেশি নয়, দ্রুত পৌঁছে যাবে। রোদ্দুর ভাইয়ের বাসার সামনে গাড়ি থামাতেই নেমে পড়ে ওহি। সদর দরজার সামনে দাঁড়িয়ে উপরে তাকাতেই একটা
নেমপ্লেট চোখে পড়ে, সেখানে খোদাই করা নিশ্চিন্ত ভবন। ওই অবাক হয় না, এ বাসায় নাম দুদিন পরপরই পরিবর্তন হয়। আর এই কাজটা তার পিএইচডিধারী খালু সাহেবই করেন। বাসার সমসাময়িক পরিস্থিতির উপর ভিত্তি করে অতি উৎসাহের সাথে কিছুদিন পর পর নতুন নেম প্লেট লাগায়। কিন্তু সে অনুযায়ী এবার লাগানোর কথা অনিশ্চিন্ত ভবন, কারণ এখন তো রোদ্দুর ভাইয়ের এই অবস্থায় কেউ নিশ্চিন্ত থাকার কথা না। সে দীর্ঘশ্বাস ফেলে কলিং বেল চাপ দেয়, সঙ্গে সঙ্গে খুলে যায় দরজা। মনে হয় ওপাশ থেকে কেউ যেন দরজা খোলার জন্য হাত বাড়িয়ে অপেক্ষা করছিল। দরজা খুলেছে আমাদের বাসার কাজের মেয়ে কুটি। কুটির ভালো নাম পারভিন, কিন্তু সে নাম এখন ডাইনোসরের মতো বিলুপ্ত। সবাই থেকে কুটি বলে ডাকে। 17-18 বছরের গোলগাল চেহারার একটা মেয়ে ওহিকে দেখে চমকে বলল, আফা আপনি? ওহি ভিতরে ঢুকে, কুটি কেমন আছো? আফা ভালা, আপনি কেমন আছেন? আমিও ভালো কুটি, কাউকে তো দেখছি না, সবাই কোথায়? সবাই উফরে হিম দাদার দরজার সামনে। দাদা দরজা খুলতেছে না, বলতাছে খাইব না। আজ সারাটা দিন কিচ্ছু খাই নাই। ওহির বুকের ভেতর ব্যথা হয়। সে 1 সেকেন্ড বিলম্ব না করে ধুপধাপ করে পা ফেলে সিঁড়ি বেয়ে উপরে উঠে যায়। ওহিকে দেখে কেউ অবাক হয় না, যেন তারা ধরে নিয়েছিল যে এই সময় সে আসবে, আমার পাশে থাকবে। ওই ইশারে কি এসে জিজ্ঞেস করতেই তার খালা এসে জড়িয়ে ধরে কেঁদে দেয়। ওই খালার মুখের সামনে এনে মাথা নেড়ে কাঁদতে বারণ করে, চোখের জল নিজ হাতে মুছে দেয়। তার খালার বাড়িকে চেহারা। কয়েক মাস হলো ডায়াবেটিক্স ধরা পড়েছে। ডায়াবেটিক্স ধরা পড়ার পর থেকে যেন হু হু করে তার মেদ বেড়ে যাচ্ছে। সামান্য বাতাসটুকু গ্রহণ করেই যেন তার ওয়েট বেড়েই যাচ্ছে। খালা এখন অল্পতে হাঁপে ওঠে। একটু কান্না করতেই তার ফর্সা মুখ গাল লাল হয়ে গেছে, বড় বড় করে শ্বাস নিচ্ছে। ওই খালাকে জড়িয়ে বলল, খালামণি তুমি নিচে যাও, আমি দেখছি। তারপর পাশে তাকিয়ে দেখে আমার বড় বোন রোদেলা। তাকে দেখে বলল, আপু খালামণিকে নিচে নিয়ে যাও, প্রেশার হাই হয়ে যাবে। রোদেলা এক পাশ থেকে মাকে জড়িয়ে বলল, ওহিরে তুই একদম ঠিক সময় এসেছিস, আমি তোর কথাই ভাবছিলাম। এই দেখ, তোকে ফোন করার জন্য ফোন হাতে নিয়েছি। ওহে একটু হাসার চেষ্টা করলো, আর তার খালা রোদেলার হাত ধরে নিচে নেমে গেল। ওহি মাথার হিজাবটা খুলে চুলগুলো আলগা করলো। বিচ্ছিরি গরম লাগছে। ওনাটা কাঁধের দুপাশে ঝুলে দরজায় টোকা দেয়। ওপাশ থেকে কোনো প্রতিউত্তর আসলো না। ওই দরজায় আঘাতের পরিমাণ বাড়িয়ে দিল। সঙ্গে সঙ্গে আমি বলে উঠলাম, একদম শব্দ করবে না, মাথায় কিন্তু রক্ত উঠে যাচ্ছে। চুপচাপ রয়েছি, তোমরা সেটা থাকতে দিবে না, তাই তো? আমার কথা শেষ না হতেই ঘর থেকে বিকট একটা শব্দ হলো, কিছু একটা ভাঙা শব্দ। এপাশ থেকে ওহি পিলে চমকে উঠল। কি রাক্ষস রে বাবা, সে মৃদু স্বরে বলল, রোদ্দুর ভাই, আমি আমি অজান্তা ওহি। আমি কোনো উত্তর দিলাম না। ওহি পাশে তাকিয়ে দেখে ফজিলা খালা, মধ্যবয়স্ক মহিলা, যিনি প্রায় 2 যুগ ধরে এ বাসায় কাজ করে আসছে। তাকে ছোটবেলা থেকে খুব আদর করে। ওহি ফজিলাকে বলল, খালা তুমি নিচে থেকে খাবার নিয়ে আসছো, বরং আমি দেখছি। ফজিলা দ্রুত পায়ে নিচে নেমে গেল। ওই দীর্ঘশ্বাস ফেলে দরজায় হাত রাখে। সে মানুষটা একটু শান্তিতে নিরিবিলিতে থাকতে চায়, কিন্তু কেন জানি ঝামেলা একদমই পিছুই ছাড়ে না। কি হতো যদি রোদ্দুর ভাই শুরু থেকেই তাকে ভালোবাসতো, তার মনের মণিকোঠায় রাখতো, বুকে আগলে রাখতো? খুব ক্ষতি হয়ে যেত কি? রোদ্দুর ভুল মানুষকে ভালোবেসে কষ্ট পাচ্ছে, আর সেই রোদ্দুরকে ভালোবেসে কষ্ট পাচ্ছে। হিসেব বরাবর। সত্যি প্রকৃতি সামঞ্জস্যতা পছন্দ করে। ওহিফের দরজায় মৃদু কড়া নেড়ে ভাঙা গলায় অনুরোধ করলো, রোদ্দুর ভাই প্লিজ দরজাটা খুলুন, আমি একা আছি, আশেপাশে কেউ নেই। কয়েক মিনিট নীরবতার পর আমি দরজা খুললাম। 7 দিন পর আমাকে দেখে ওহির বুকের ভেতর মোচড় দিয়ে উঠল। একে চেহারা হয়েছে! এই কয়েকদিনে মনে হচ্ছে ওজনে বেশ কমে গেছে। তাল গাছের মতো লম্বা লাগছে শুধু। দাড়ি, গোপ আর মাথার চুলে হেমাজনের জঙ্গল হয়ে গেছে। চোখ দুটোতে কেমন ছানা বড় হয়ে গেছে, চোয়াল ভেঙে গেছে। চেহারায় কেমন অবিশ্রান্ত আর সন্ন্যাসী সন্ন্যাসী ভাব। মনে হচ্ছে জগৎ সংসারের কোনো কিছুতেই আমার কিচ্ছু যায় আসে না। হঠাৎ করে ওহি বলে ফেলল, এই কি চেহারা হয়েছে আপনার? আমি কোনো উত্তর দিলাম না। এলোমেলোভাবে পা ফেলে দরজা থেকে সরে দাঁড়ালাম। ওই ভেতরে ঢুকে দেখে রুমে যা ইচ্ছে তাই অবস্থা। এখানে ওখানে সব এলোমেলো, ছড়ানো ছিটানো, কাপড় চোপড় সব মেঝেতে পড়ে আছে। ফুলদানিগুলো ভেঙে টুকরো টুকরো। পুরোনো একটা ডায়েরির পৃষ্ঠা ছেঁড়া ছেঁড়া। পাশে এক মুঠো ছাই, হয়তো আগুন জ্বালিয়ে কিছু পোড়ানো হয়েছে। ওই ওয়ার্ড্রোব থেকে বেছে বেছে কাপড় বের করে আমার হাতে ধরিয়ে বলল, রোদ্দুর ভাই গোসল করে আসুন। আমি অবাক হয়ে তার দিকে তাকালাম।
ওহি আমার দৃষ্টিকে সম্পূর্ণ উপেক্ষা করে আমাকে টেনে নিয়ে ওয়াশরুমে ঢুকিয়ে দিল। আমি অবাক। কী রে অজান্তা, তোর হঠাৎ এত সাহস কোত্থেকে আসলো? তুই না এতদিন আমাকে দেখলে ইঁদুরের মতো গর্তে লুকিয়ে পড়তি, আজ ওরা তেমন অধিকার দেখাচ্ছিস? ব্যাপার কি? আমি ট্রমাতে আছি বলে আমায় ভয় পাবি না? ওহির বুকের ভেতর তোলপাড় শুরু হলো। আমি তো ঠিকই বলছি, সে তো এতদিন আমার থেকে দূরে দূরে থেকেছে। আমাকে দেখলে কেমন রমণের মধ্যে দিয়ে শীতল রক্ত বেয়ে যেত। হাসকে না আমার সাথে মুখে মুখ রেখে কথা বলছে। সে অন্যদিকে চেয়ে বলল, আপনাকে ভয় পাওয়ার কি আছে? সত্যি তুই আমাকে ভয় পাস না? তাহলে অন্যদিকে তাকিয়ে কথা বলিস কেন? চোখে চোখ রেখে কথা বল। আপনার চোখে চোখ রাখলে তো আমি শেষ হয়ে যাব রোদ্দুর ভাই। কেন বোঝেন না আপনি? কেন আমার ভালোবাসা বুঝতে পারেন না? সে মুখে কোনো কথা না বলে দ্রুত আশ্রমের দরজা বাইরে থেকে লক করেই নিঃশ্বাস ফেলল। তাকে সাবধানে কথা বলতে হবে। আমি যেন কিছুতে টের না পাই যে সে আমাকে নিয়ে রোজ স্বপ্ন দেখে, আমাকে নিয়ে কল্পনা শহর সাজায়। ওহি দ্রুত মেজের কাপড় চোপড় উঠিয়ে একপাশে রাখলো। রুমটা আছে নিচাতে গোছাবে। ফজিলা খালা খাবারের প্লেট নিয়ে ঘরে ঢুকে বলল, আম্মা, আপনি এসব কেন করেন? আমি পরিষ্কার কইরা দিচ্ছি, দাঁড়ান। ওহি বাধা দিয়ে দেয়। খালা, তোমার কিছু করতে হবে না, আমি পরিষ্কার করব। তুমি খাবারটা কর্নারের টেবিলে ঢেকে রাখো, রোদ্দুর ভাই গোসল করে। ফজিলা খাবার প্লেট টেবিলে রেখে বিষ বিষ করে হেঁকে বলল, সেই সকাল থেকে কেউ দরজা খুলতে পারলো না। তুমি আইসা চোখের পলকে খুইল্লা ফেলল। তুমি কি পোলাডারে জাদু করছো ওহিমা? তবে হক গলে অনেক খুশি হয়েছে। ওই একটা মিষ্টি হাসি দেয় আর ভাবে, সে যদি সত্যি সত্যি আমাকে জাদু করতে পারতো, নতুন করে তার মায়ে ফেলতে পারতো, তাহলে কতই না ভালো হতো। মিনিট 30 বাদে ওয়াশরুমের দরজায় ধাক্কা পড়ে। ওই বিছানার চাদর টান করে দ্রুত গিয়ে বাইরে থেকে চিটকিনি খুলে দেয়। আমি ট্রাউজার পরে মাথা মুছতে মুছতে বের হলাম। আমার চোখ মুখে একরাশ বিরক্তি, যেন চারপাশে সব কিছুতে আমি বিরক্ত। ওই আর চোখে একবার আমার দিকে চেয়ে লজ্জায় চোখ সরিয়ে নেয়। আমি খালি গায়ে বের হয়েছি। ঘরে যে এত বড় একটা মেয়ে গুটুসুটে মেরে দাঁড়িয়েছে, সেদিকে আমার কোনো খেয়ালই নেই। ওহির মাথা ঘুরছে, কেমন যেন বমি বমি পাচ্ছে হঠাৎ করে। হাত পা কেমন হরস হয়ে আসছে। সে কয়েকবার পিছিয়ে বিছানার এক কোণে বসে পড়ল। আমি ড্রেসিং টেবিলের সামনে নিজের দিকে একবার পরখ করে বললাম, অজান্তা, আমি অনেক রোগা হয়ে গেছি তাই না রে? ওহি আমার দিকে না তাকিয়ে বলল, হ্যাঁ, খাওয়া দাওয়া সব ছেড়ে দিলে তো এমনই হবে। তুই বেলকনির দিকে কেন তাকিয়ে আছিস? নাকি ওদিকে আরেকটা আমি আছি? ওই চোখ তুলে একবার আমার দিকে তাকায়। আমাকে এখন অনেকটা ফ্রেশ লাগছে। চোখে মুখে থেকে উদ্ভাব ভাবটাও খানিকটা চলে গেছে। সে চট করে চোখ সরিয়ে নিয়ে বলে, রোদ্দুর ভাই, কিছু খান? খাবো না রে, আমি 24 ঘন্টা অনশন করছি, মাত্র 17 ঘন্টা হয়েছে। একেবারে ডিনার টাইমে খাবো। একদম ঢং করবেন না। এমন ভাব করছেন যেন আর কারো বিয়ে ভেঙে যায় না। বছরের পর বছর সংসার করার পর বউ অন্যের সাথে পালিয়ে যায়, তারা কিভাবে বাঁচে? ওই একটানে বলার পরে জিভ কাটে আর বলে, ছি, কি বলতে কি বলে ফেলেছে। চোখ বন্ধ করে নিজেকে যখন একটা গালি দেয়, সঙ্গে সঙ্গে আমি তার হাত চেপে ধরে রাগান্বিত কণ্ঠে বললাম, তোর মনে হচ্ছে আমি ঢং করছি? ওই ভয়ে ভয়ে চোখ খুলে দেখে আমার দু চোখে অগ্নিকুণ্ডের মতো জ্বলছে। সে তোতলানো স্বরে বলে, আসলে তা তো বোঝাতে চাইনি। রোদ্দুর কোনো কথা না বলে ওহিকে এক টানে রুম থেকে বের করে দিয়ে তার মুখের সামনে ঠাস করে দরজাটা আটকিয়ে দেয়। ওহি কিছু বলার সুযোগটাও পায় না। সে ফের দরজায় টোকা দিতে নিয়েও হাত ফিরিয়ে আনে। রোদ্দুর এখন অনেক রেগে আছে। রাগের বশে তাকে চড় থাপ্পড় মারতে পারে আবার, যেটা খুবই লজ্জাজনক হবে। ওহি নিচে নেমে আসে। সোফায় শাহিনুর আতশোয়া হয়ে আছে। রোদেলা পাশে বসে মায়ের মাথায় তেল পানি ঘষে দিচ্ছে। ওহিকে দেখেই রোদেলা ঝটপট বলে, কিরে, খাওয়াতে পারলি কিছু রুদ্রুকে? রোদেলা রোদ্দুরের থেকে বয়সে 2 বছরের বড়। তার বয়স কয়েক মাস পর 28 পড়বে, কিন্তু এখনও বিয়ে করেনি। তাকে বিয়ের জন্য অনেক জোর জবরদস্তি করেও রাজি করানো যায়নি। বাধ্য হয়ে তার আগেই রোদ্দুরের বিয়ের আয়োজন করা হয়েছিল। ওই ডাইনিংয়ের চেয়ার টেনে এনে খালার মুখ বরাবর বসে। খালা ও অধীর আগ্রহ নিয়ে তার ধূমপানে চেয়ে আছে। রোদ্দুর খেয়েছে কিনা তার উত্তর জানতে চায়। খালাকে দুশ্চিন্তা মুক্ত করার জন্য ওহি বলে, খালামুনি, রোদ্দুর ভাই খাচ্ছে, আমি দেখে এসেছি, খেয়ে ঘুমাবে একটু, সেজন্য আমি চলে আসলাম। শাহিনুর ব্যথাতুর গলায় বলল, চারপাশে কি হচ্ছে কিছুই বুঝতে পারছি না আমি। আমার 2টো মাত্র সন্তান, তার একটা পণ করেছে জীবনে বিয়ে করবে না, আরেকটা বিয়ে ভেঙে যায় খাওয়া দাওয়া বাদ দিয়ে পাগল প্রায় অবস্থা।
এটুকু বলেই তিনি কিশোরী মেয়েদের মতো নাক টেনে কান্না শুরু করলো। রোদেলা বিরক্ত হয়ে বলল, মা, আমি কবে বলেছি যে আমি জীবনে বিয়ে করব না? বলেছি যে তোমরা যে ছেলে ধরে আনো তাদের আমার পছন্দ হয় না, আর অপছন্দের কিছু নিয়ে আমি সারা জীবন একত্রে সংসার করতে পারবো না। তা তুই কাউকে পছন্দ কর না, তোর পছন্দের কাউকে বিয়ে করে আন, বিয়ে দিয়ে চিন্তামুক্ত হয়ে আমরা। রোদেলা কিছু বলতে নিতেই উহি থামিয়ে দিল। নরম গলায় বলল, আপু, তুমি খালাকে ধরো, রুমে শুয়ে দিয়ে আসি। দুজন দুপাশ থেকে ধরে শাহিনুরকে রুমে নিয়ে শুয়ে দিয়ে আসে। তারপর দুইজন রোদেলার রুমে ঢোকে। এ বাসায় আসলে ওহি রোদেলার রুমেই নিজের করে নেয়। থাকার মতো অসংখ্য ফাঁকা রুম থাকলেও ওহি রোদেলা আপুর সাথেই থাকে। আপু অনেক মজার মানুষ আর প্রচুর জ্ঞানী। জ্ঞানীদের মতো গুছিয়ে কি সুন্দর করে হাত নেড়ে নেড়ে কথা বলে। ওহি মুগ্ধ হয়ে তার প্রতিটা কথা শোনে, আর রোদেলার প্রতিটি কথা সে বেদ বাক্যের মতো মানে। রোদেলাপুর ইংরেজিতে অনার্স মাস্টার্স শেষ 3 বছর হলো। এখন ঢাকার টপ প্রাইভেট কলেজের ইংরেজি প্রফেসর। নিজেদের বিজনেসে তাকে জব করতে বলেছিল, কিন্তু আপু রাজি হয়নি। তার নাকি শিক্ষকতা প্রচুর ভালো লাগে। রোদেলা রুমে ঢুকেই এক লাফে বিছানায় উল্টো হয়ে শোয়। কিছুক্ষণ গড়াগড়ি করে বলে, রোদ্রুর এখনো কিচ্ছু খায়নি, তাই না রে ওহি? ওহি চমকিত হয়, নিজেও আপুর পাশে শুয়ে বলে, তুমি কিভাবে বুঝলে আপু? ছাড় না, বুঝতে পেরেছি আমি। তোকে নিশ্চয় কোনো একটা কারণে রেগে মেগে ঘর থেকে বের করে দিয়েছে। আমরা দুজন একই মায়ের গর্ভের হয়েও এতটা আলাদা দুজন। দেখেছিস ওহি, রোদ্রুর প্রচণ্ড রাগী, জেদি, কথা বলতে চায় না বেশি। বললেও মুখের উপর ঠাস করে সব বলে দেয়। আর আমি ওর থেকে পুরোই ভিন্ন। শান্ত, বোকা টাইপের, রাগ জেদ কিছুই নেই। বাচ্চার অগোছালো ভাবে বক বক করতেই থাকি সব সময়। সম্পূর্ণ ভিন্ন দুটো চরিত্র। তুমি জানো আপু, তুমি মানুষ হিসেবে অসাধারণ। আমাকে যদি 5 জন ভালো মানুষের লিস্ট করতে দেওয়া হয় তাহলে 1 নম্বরে তুমি থাকবে আপু। রোদেলা হেসে বলে, আমাকে 1 নাম্বার স্থান দিয়ে দিল, তাহলে তোর রোদ্রুর ভাইকে কয় নাম্বারে রাখবি? নিজের ভালোবাসার মানুষকে 1 নাম্বারে রাখবি না? এটা কেমন কথা? ওহির সারা মুখে লজ্জা ছড়িয়ে পড়ে। রোদেলা আপু তাহলে তার ব্যাপারটা ধরে ফেলেছে। সে কিছু না বলে চোখ বন্ধ করে। রোদেলা ওহির দিকে না তাকিয়েই বলে, বেশি চিন্তা করিস না, বৃষ্টি রোদ্রুর জন্য সঠিক ব্যক্তি ছিল না। ব্যাপারটা ভাইও কিছুদিন পর বুঝতে পারবে। আসলে বৃষ্টি রোদ্রুকে ছেড়ে চলে যাওয়ার কতটা না কষ্ট পেয়েছে, তার চেয়ে বেশি ইগোতে লেগেছে। এতগুলো মানুষের সামনে বিয়ে ভেঙে যাওয়া চূড়ান্ত অপমানকর। কিছুদিন গেলেই ভাই ঠিক হয়ে যাবে, নতুন করে তখন নিজের করে নিস। তুই তো আর ছোট নেই ওহি। প্রকৃতি কিন্তু সব মানুষকে সেকেন্ড চান্স দেয় না। এবার রোদ্রু অন্য কারো হওয়ার আগেই নিজের আঁচল বেঁধে নিস। রোদেলা থামে। ওই শোয়া অবস্থাতেই হাত বাড়িয়ে বালিশ টেনে আনে। একটা নিজের মাথায় নিচে দিয়ে আরেকটা রোদেলার মাথার নিচে দেয়। তারপর এক পাশ হয়ে রোদেলার দিকে তাকায়। চিকন ভ্রুযুগল, একটু মোটা না, পাতলা ঠোঁট, ফর্সা ত্বক আর ঝলমলে চোখ দুটো নিয়ে কি সুন্দর চেহারা রোদেলাপুর। যে কেউ রোদেলা নামক মানুষটাতে আটকে যাবে। রোদেলাপুর সব কিছুতে অহিমুগ্ধ। সে রোদেলার ঘন চুলে হাত বুলিয়ে বলে, আপু, তুমি এত ভালো কেন? তোমার মন এত সুন্দর কেন? জানো, যেই মানুষটা তোমায় পাবে সেই পৃথিবীর সবচেয়ে লাকি পার্সন হবে। রোদেলা হাসে। কি প্রাণবন্ত সে হাসি। হাসতে হাসতে ওহির নাকে আলতো করে ছোঁয়। ওহি ফের বলে, আচ্ছা আপু, এতগুলো বসন্ত পেরিয়ে গেল, অথচ সত্যি কি তোমার কাউকে পছন্দ হয়নি কোনোদিন? ইট পাথরের শহরের এত এত প্রেমিক যুগলের ভিড়ে তোমার একবারের জন্য কারো হাত ধরতে ইচ্ছা হয়নি? রোদেলা পাশ ফিরে ওহির মুখোমুখি হয়। হাসি হাসি মুখে বলে, বাদ দে এসব। তোকে একটা গল্প বলি, একটা মেয়ের গল্প। 14-17-তে পা রাখা প্রাণোচ্ছল একটা মেয়ে নতুন কলেজে উঠেছে। তখন সে নতুন কলেজ, নতুন পরিবেশ, নতুন টিচার, নতুন বন্ধু বান্ধব,
এত এত নতুনত্বের মাঝে মেয়েটা নিজেকে মানিয়ে নিতে পারছিল না। বহু কষ্টে এক ম্যাথ ক্লাস করার পর সে যখন সিদ্ধান্ত নেয় টিসি নেবে, তখন তার জীবনে একটা মিরাকেল ঘটে। একদিন একটু লেটে ক্লাসে ঢুকতে গিয়ে দেখে নতুন এক শিক্ষক, ঝগড়া চুলের সদা হাস্যোজ্জ্বল এক সুদর্শন ছেলে। কি মনে করে যেন ছেলেটি মেয়েটির দিকে তাকিয়ে প্রথম দেখাতে স্মিত হাসলেন। ব্যাস, সেই হাসিতে কিশোরী মেয়েটা ঘায়েল। তাকে নিয়ে মস্তিষ্কে জলজান্ত এক সংসার সাজাতে বসল। একটু সময় সুযোগ পেলেই কল্পনার শহর খুলে বসত। ক্লাসে হা করে তার দিকে তাকিয়ে থাকতো। 3 মাসের মাথায় হুট করে স্যারটা আসা বন্ধ করে। কিশোরী মেয়েটার দুশ্চিন্তায় পড়ে যায়। ওর মুখে শুনতে পায় স্যারটা নাকি 1 বছরই ভার্সিটি কমপ্লিট করেছে এবং পিএই চুরির জন্য কানাডা চলে গেছে। বিদেশ যাওয়ার মাঝে 3 মাস কলেজে গেস্ট টিচার হিসেবেই ছিল। ব্যাস, কিশোরী মেয়েটার মনটা ভেঙে চুরে খান খান হয়ে যায়। মস্তিষ্কে যত্নেতে সাজানো প্রথম ঘর বাঁধা সংসারটা ঝড়ো বাতাসে ডুমরে মুচড়ে যায়। কিশোরী মেয়েটার সব অভিমান গিয়ে জমা হয় টিচার বেশি ছেলেটার উপর। কেন মেয়েটির থেকে বিদায় নিয়ে যায়নি? তবে কি সে মেয়েটার মনের ভাষা পড়তে পারেনি? না পারলে কেন মেয়েটির দিকে তাকিয়ে আশকরার হাসি দিত? কেন টুকটাক কথা বলে তার কল্পনা শহরে রামধেনু উঠাতো? সেই থেকে কিশোরী মেয়েটার কি যেন হয়ে গেল। তার বয়স বাড়লো ঠিকই, কিন্তু ছোট মনটাতে আর কেউ বসাতে পারল না কোনোদিনও। রোদেলা কাঁদছে, নীরব নিঃশব্দ সে কান্না। সে কান্নার আওয়াজ যেন ওহির কান অব্দিও পৌঁছাচ্ছে না। শুরু থেকেই তার শরীর কেঁপে ওঠে। ওহির ডান হাতে রোদেলার হাতটা শক্ত করে চেপে ধরে শুধু। ওহির 2 চোখ ঝাপসা হয়ে আসে, মুখ ঘুরিয়ে অন্যদিকে তাকায়। তার রোদ আপুরও এত কষ্ট? কই, কাউকে তো কখনো বুঝতে দেয় না। তার বাচ্চাদের মতো ওই খিলখিল হাসির আড়ালে লুকানো কষ্টের পাহাড়টা কেন কারো চোখে পড়েনি? ওহি মনে মনে আওড়াই। ক্ষত শুকিয়ে গেলেও কিছুটা চিহ্ন তো থেকেই যাবে, পোড়া স্মৃতির মতো, অথবা সঞ্চিত বিষাদ। তুমি তো আঙুল তুলেই দেখিয়ে দিলে, অথচ বললে না কোন পথে যেতে হবে আমাকে, কোন দিকে, কোন পথে যেতে হবে আমাকে। রদ্দুর মোহাম্মদ শহীদুল্লাহ। চারিদিকে সন্ধ্যা নামা শুরু হয়েছে। রুমটা অন্ধকার হয়ে যাচ্ছে, তবুও উহি উঠে আলো চালায় না। যাদের মনের শহরে এত এত অন্ধকার, বাহ্যিক আলো কি তা দূর করতে পারবে? রাতের বেলা 1 প্লেট খাবার হাতে নিয়ে রোদ্দুরের দরজার সামনে দাঁড়ায় ওহি। অনেক সাহস করে এসেছে সে। বিকেলের পর 1 সেকেন্ডের জন্য দেখা হয়নি দুজনের। দরজা টোকা দিতেই খুলে গেল, ভেড়ানো ছিল শুধু। বাহ, অবস্থার একটু বোধহয় উন্নতি হয়েছে, দরজা যেহেতু খুলে রেখেছে। রোদ্দুর বিছানায় শুয়ে ফোন টিপছিল। তার ভ্রুযুগল কোঁচকানো, পরনে কালো টি শার্ট আর কালো ট্রাউজার। টি শার্টের কলার উঁচু নিচু হয়ে আছে। মাথার চুলগুলো শাওয়ারের পর ব্রাশ করা হয়নি, এলোমেলোভাবে কপালে লেপ্টে আসে। ওহি যে ভেতরে ঢুকে সেটা এখনো অনুভূতিতেই আসেনি। ওহির মন খারাপ হয়ে গেল। সে কত মনোযোগ দিয়ে মানুষটার খুঁটিনাটি পরীক্ষা করে, আর মানুষটা তার দিকে কোনো নজরই নেই। সে কি রঙের জামা পরে, কি ফুল খোপাতে গোজে, চোখে কাজল দেয় কিনা, এসব কিচ্ছু খেয়াল করে না। রোদ্দুর ভাই তার ব্যাপারে এত উদাসীন কেন? তার ডান চোখের কোনায় তিলটা কি রোদ্দুরের কখনো নজরে এসেছে? ঠোঁটের 2 ইঞ্চি উপরের বাদামের তিলটাতে কি কখনো চুমুক খেতে ইচ্ছে হয়নি? এই যে সে এখন রোদ্দুর ভাইয়ের প্রিয় রঙের কথা মাথায় রেখে পার্পল কালারের 3 পিস পরেছে, এত রাতে শাওয়ার নিয়ে মাথার চুল ছেড়ে রেখেছে, এসব কি নজরে পড়ে না? ওহি নিঃশব্দে হেঁটে গিয়ে রোদ্দুরের মাথার কাছে দাঁড়ায়। অনেক কষ্টে মুখ খুলে বলে, রোদ্দুর ভাই, আপনার খাবার খেয়ে নিন। রোদ্দুর এক লাফে উঠে খাটে হেলান দিয়ে বসে, চোখে মুখে গম্ভীর গম্ভীর ভাব। ফোন থেকে দৃষ্টি না সরিয়েই বলে, অজান্তা খাইয়ে দিত, আমি একটা গুরুত্বপূর্ণ কাজ করি, ক্ষুধায় শেষ আমি। অজান্তা আবার চমকায়, তার হাত কাঁপে। রোদ্দুর ভাই কি বিকেলের কথা ভুলে গেছে?
এত দ্রুত ভুলে গেল কিভাবে সম্ভব? রোদ্দুর এক মনে ফোনে কি যেন করছে, দেখে মনে হচ্ছে গুরুত্বপূর্ণ কিছুই। কয়েক সেকেন্ড পর সে ফোন থেকে চোখ সরিয়ে ওহির দিকে তাকালো, ভ্রু কুচকিয়ে বলল, খাম্বার মতো দাঁড়িয়ে আছিস কেন? নে বস, খাই দে। রোদ্দুর একটু সরে গিয়ে ওহির জন্য জায়গা করে দেয়। তার ধমকেই ওহি বসে পড়ে। প্লেটটা বেডে রেখে ভাত মাখানো শুরু করে। 3 রকমের ভর্তা দিয়ে সাদা ভাত শুধু, তরকারি রান্না হয়েছে আজ। কিন্তু ওহি জানে রোদ্দুর ভাই ভর্তা বেশি পছন্দ করে। শুটকি ভর্তা দিয়ে সে ছোট্ট করে একটা লোকমা করে রোদ্দুরের মুখের সামনে ধরে। আজ প্রথম সে রোদ্দুরকে খাইয়ে দিবে। তার যেন বিশ্বাসই হতে চায় না, যেই মানুষটার থেকে সবসময় পালিয়ে বেড়াতো কিভাবে যেন সেই মানুষটার এত কাছাকাছি যাচ্ছে। রোদ্দুর ভাতের লোকমাটা মুখে পুড়ে চিপিয়ে চিপিয়ে খায়। একটু পর ফোন থেকে দৃষ্টি সরিয়ে বলল, অজান্তে তোকে বললাম ভাত খেয়ে দে, আর তুই সঙ্গে সঙ্গে ভাত মাখানো শুরু করলি। হাত ধোয়ার প্রয়োজন বোধ করলি না? ও এ জিভ কাটে। ছি, মনেই তো ছিল না তার নিজের উপর বড্ড রাগ হয়। এতটা বেখেয়ালি মানুষ কিভাবে হয়? সে নিচু হয়ে দ্রুত হাতের ভাত ছাড়িয়ে বলে, মনে ছিল না, এক্ষুনি হাত ধুয়ে নিচ্ছি। রোদ্দুর হো হো করে হেসে ওঠে। ওহি মুগ্ধ হয়ে তার দিকে চেয়ে থাকে। মানুষটা হাসলে সাথে চোখও হাসে। কি অনেন্দ্র সুন্দর সে দৃশ্য। এই মানুষটার হাসির শব্দও এত সুমধুর কেন? কানে মৃদু ও ঝংকার তুলে যায়। সে বিড়বিড় করে বলে, তুমি হাসলে আমার ঠোঁটে হাসি, তুমি আসলে জোনাকি রাশি রাশি, রাখি আগলে তোমায় অনুভবে, বলো কি করে বোঝাই ভালোবাসি। রোদ্দুরের কানে তা পৌঁছালো না। সে প্রাণ খুলে হাসতে হাসতেই বলল, তুই এতটা ডাফার আমি তো জানতাম না রে। ভাত মাখানো শেষ, এখন বলছিস হাত ধুবি? হঠাৎ করে রোদ্দুরের হাসি থেমে যায়, অনেকটা বসন্তের পাগলা হাওয়ার মতো। হুট করে শুরু হয়ে হুট করে শেষ হয়ে যায়। রোদ্দুর যেন ভুল করে হেসে ফেলেছিল। এক ধরনের অপরাধ বোধ জেগে উঠেছে তার সারা মুখ জুড়ে। সে ফোন নিয়ে পুনরায় ব্যস্ত হয়ে পড়ে। ওহি বুঝতে পারে। সে ভাতের আরেক লোকমা তার মুখে পুড়ে দিয়ে অপরাধী সুরে বলে, আমার হাত পরিষ্কার ছিল রোদ্দুর ভাই, মাত্র শাওয়ার নিয়েছি। তুই খেয়েছিস তো? ওহির মুখে অযাচিত হাসি ফুটে ওঠে। মাথা নেড়ে বলে, তারপর বেশ কিছুক্ষণ দুজনের কেউ কোনো কথা বলে না। একটু পর রোদ্দুর নিজে থেকে জিজ্ঞাসা করল, আমার জন্য বাসার সবাই চিন্তিত তাই না অজান্তা? ওহি কিছু বলে না, কিনা কি বলে ফেলবে, আর রোদ্দুর ভাই আবার রাগ করবে। সে শুধু মাথা নেড়ে সায় জানায়। রোদ্দুর নিজে থেকে বলে, এভাবে নিজের জন্য এতগুলো মানুষকে কষ্ট দিয়ে লাভ নেই। ভাবতেছি কাল থেকে অফিস করব। সেটা খুবই ভালো সিদ্ধান্ত। তোরা সবাই আমাকে খাওয়ানো নিয়ে ব্যস্ত, কিন্তু কে একেবারের জন্য জিজ্ঞেস করলে না হুট করে আমি খাওয়া বাদ দিলাম কেন? ওহি চোখে মুখে ছটফটানি ভাব ছড়িয়ে পড়ে। সে অন্যদিকে তাকিয়ে বলল, কেন? 7 দিন পর আজ পরে অনলাইনে ঢুকেছিলাম উদ্দেশ্য বৃষ্টির আপডেট জানার জন্য। ভেবেছিলাম ও হয়তো আমাকে সমস্ত সোশ্যাল মিডিয়া থেকে ব্লক করে দিয়েছে, কিন্তু না, কোনো জায়গাতে ব্লক করেনি। উল্টো আমার মেসেঞ্জারে ওর বিয়ের পিক পাঠিয়ে রেখেছে। কি, বৃষ্টি আপু ইতিমধ্যে বিয়ে করে নিয়েছে? হ্যাঁ রে, তাও আবার সেই বেস্ট ফ্রেন্ডকে, শাকিল না কি যেন নাম। ওদের দুজনকে আমি মাঝে মাঝে একসাথে দেখতাম। বৃষ্টিকে কিছু বলতেই ও বলতো বন্ধু মানুষ। এভাবে ধোকা দেবে ঘুণাক্ষরে টের পাইনি। এই আমাকে এই রোদ্দুর হিমকেও ধোকা দিয়েছে, এটা ভাবা যায়? রোদ্দুরের চোখের কোণ ভিজে গেছে। সাদা আলো সেখানটায় প্রতিফলিত হয়ে বালির মতো চিকচিক করছে। ওই মানুষটার ব্যথা অনুভব করতে পারছে যেন। রোদ্দুর নিজেকে সামলে বলে, বুঝলে অজান্তা, সকালবেলা ভেতরটা পুরো ছাই হয়ে যাচ্ছিল। কেমন যেন পাগল পাগলের শূন্য লাগছিল নিজেকে। সেজন্য ভাবলাম নিজেকে শারীরিকভাবে কষ্ট দেব, তাতে যদি মনের একটু কষ্ট কমে। এবং অবাক করার বিষয় কি, তাতে সত্যি মনের কষ্ট কমতে শুরু করলো। দুপুরের দিকেই বৃষ্টির কষ্ট সাফিয়ে ক্ষুধার্ত কষ্ট মাথা সারা দিয়ে উঠছিল। রাত হতে হতে অনেকটা কমে গেছে। আমি সিদ্ধান্ত নিয়েছি বৃষ্টিকে ভোলার জন্য, ওকে উচিত শিক্ষা দেওয়ার জন্য অন্য কাউকে বিয়ে করব। কি বলিস? ওহির হাত থেমে যায়, বুকের ভেতর ধকধক করে ওঠে। রোদ্দুর ভাই তাহলে আবার অন্য কাউকে বিয়ে করবে? ওহি প্লেটের বাকি ভাতটুকু রোদ্দুরের মুখে পুড়ে দিয়ে বলল, বিয়ে করবেন ভালো কথা, এত দ্রুত মেয়ে কোথায় পাবেন? তোরা খোঁজ নিবি, রোদাপু আছে, তুই, মা, খালামণি, খালু সবাই আছে। বাইরে গিয়ে রোদাপুকে পাঠিয়ে দিস তো, কথা বলবো। ওহি উঠে দাঁড়ালো,
প্লেট গুছিয়ে হাতে নিয়ে সামনে পা বাড়াতেই রোদ্দুর থমকে বলল, পানি খাওয়াবে কে? টেবিল থেকে পানির গ্লাস দিয়ে যাও। আমি ভেবেছিলাম তুই হয়তো একটু পরিবর্তন হয়েছিস। না তো, তুই তো সে আগের মতনই বেয়াদবি আছিস। হুট করে কিছু না বলে চলে যাচ্ছিস। ওহি থামে, তার পা ভারী হয়ে যাচ্ছে, গলাতে কোনো কথা বের হচ্ছে না। নিজেকে কেমন অসার অসার লাগছে। সে এগিয়ে গিয়ে টেবিল থেকে পানির গ্লাস নিয়ে রোদ্দুরের হাতে ধরিয়ে দিল। রোদ্দুর এক চুমুতে পানিটুকু শেষ করে বলল, নিচে প্লেট রেখে আরেকবার আমার রুমে আসিস তো। রান্নাঘর থেকে সরিষার তেল নিয়ে আসবি। আমার মাথায় সরিষার তেল ঘষে দিবি। আমি একটু ঘুমাবো, অনেক দিন হলো ঘুমাতে পারি না। ওহি দৃঢ় কণ্ঠে বলল, আমি পারবো না রোদ্দুর ভাই, অন্য কাউকে বলুন। ওহির কাট কাট জবাব শুনে চমকে তার মুখ পানে তাকায় রোদ্দুর। কয়েক সেকেন্ড পর বলে, তুই হঠাৎ এমন কঠিন হয়ে গেলি কেন? আমি কি তোকে ভুল কিছু করতে বলেছি? মাথায় একটু জাস্ট তেল দিতে বলেছি। কবে জানি তোদের বাসায় গিয়ে দেখলাম অপূর্বর মাথায় বিলি কেটে দিচ্ছিলি, সেজন্য বললাম। অপূর্ব আর আমার মধ্যে তফাৎ কোথায়? মেজাতে মানে অদ্ভুতের কারখানা। যা যা, লাগবে না। তুই রোদপুকে পাঠিয়ে দে, আপু দিয়ে দেবে। ওহি কিছু বলল না, দাঁতের দাঁত চেপে কান্না আটকালো। সে বড় হয়ে গেছে, কিছুদিন পর তার বয়স 22-এ পড়বে। এই বয়সে হুটহাট কান্না করা একদম সাজে না। সে অসার পা দুটোকে টেনে টেনে প্লেট হাতে বাহিরে বের হয়ে গেল। একবারের জন্য পেছন ফিরে তাকালো না। ভোর হলেই সে এই বাসা থেকে চলে যাবে, আর কোনো দিন পা রাখবে না। ওই নিজের বাসায় তার বিছানায় শুয়ে ফোন নিয়ে নাড়াচাড়া করছে এই ভোরবেলাতেই। রোদ্দুর হিম নামক মানুষটার ফেসবুক আইডি 15 বারের মতো দেখা হয়ে গেছে। 1 মাসের বেশি হলো সেও বাসা থেকে চলে এসেছে, আর যায়নি। ইতিমধ্যে নতুন করে রোদ্দুরের বিয়ের তোড়জোড় চলছে। ডর্জন ডর্জন মেয়ে দেখা হচ্ছে। সেসব মেয়ে খালামনির নাকি পছন্দ হচ্ছে না। রোদ্দুর এবার নাকি পরিবারের পছন্দের মেয়েকেই বিয়ে করবে। কিন্তু কেউ একটিবারের জন্য ওহি নামটি উচ্চারণ করছে না। রোদেলা আপু, অপূর্ব, এ দুটো মানুষ তো অন্তত জানে সে রোদ্দুরকে ভালোবাসে, কিন্তু তারাও কেমন নির্বাক রয়েছে। বিগত 1 মাসে রোদ্দুর বেশ কয়েকবার মেয়ে দেখার জন্য ওহিকে ফোন করেছে, কিন্তু সে ইচ্ছে করে ফোন রিসিভ করেনি। কেন করবে? মানুষটা তাকে কেন বোঝে না? সে যে সামনাসামনি রোদ্দুর ভাইকে প্রপোজ করবে সে সাহসও নেই, ভয় লাগে। যদি বৃষ্টি আপুর মতো প্রথমেই রিজেক্ট করে দেয় তাহলে সে মুখ দেখাবে কি করে? ওহি এক লাফে বিছানা থেকে উঠে সারা রুমে পায়চারি করলো। কয়েকবার ব্যালকনিতে গিয়েও ঘুরঘুর করলো। কি করবে কিছু বুঝতে পারছে না। ভেতরটা কেমন অশান্ত। আজ তার মা কাজের লোকসহ সবাইকে নিয়ে আবার খালামনির বাসায় গেছে। সদরঘাটের ওইদিকে নাকি মেয়ে দেখতে যাবে। ওহি কয়েক সেকেন্ড এক জায়গায় দাঁড়িয়ে গম্ভীর কিছু চিন্তা করলো। টেবিলের উপরে রাখা জগ থেকে গ্লাসে পানি ঢেলে ঢক ঢক করে শেষ করলো। তারপর বিছানা থেকে ফোনটা হাতে নিয়ে ব্যালকনিতে বসলো। রোদ্দুর হিম নামক আইডিতে মেসেঞ্জারে ঢুকে বাংলায় টাইপ করলো, রোদ্দুর ভাই, এবার যদি আমাকে রেখে অন্য কাউকে বিয়ে করিস তাহলে তোকে একদম খুন করে ফেলবো, তারপর নিজের গলায় দড়ি দেব। আমার গল্পের প্রথম পাতার মাঝামাঝিতে বা শেষ অধ্যায় তুই না থাকলেও পরিশিষ্টে তোকেই চাই, শুধু তোকে চাই, রোদ্দুর হিমকে চাই। এইটুকু লিখে সেন্ড করে দিল। ওহির হাত পা কাঁপছে। এইভাবে লেখা কি খুব প্রয়োজন ছিল? রোদ্দুর ভাই কিনা কি ভাববে কে জানে। ওহি নেশাখোরদের মতো টলতে টলতে রুমে ঢুকলো। বিছানায় গা এলিয়ে দিল। তার মাথা ঘুরছে, সাথে পুরো পৃথিবী। চোখ বন্ধ করে ফোনটা হাতে নিল। দ্রুত মেসেঞ্জারে ঢুকে মেসেজটা রিমুভ করতে চাইলো, কিন্তু হলো না। সে ফোনটা এক ঢিল দিয়ে বিছানার অপর পাশে ফেলল। তারপর নিজেকে জঘন্য ভাষায় গালি দিল। মিনিট 10 পরেই তাদের বাসায় কলিং বেল বাজা শুরু হলো। ওহি চমকে চোখ খুলে বড় বড় করে ছাদের দিকে তাকিয়ে থাকে। এই সময় আবার কে এলো? রোদ্দুর ভাই না তো? আল্লাহ গো! ওহি এক লাফে বিছানা থেকে নেমে ওয়াশরুমের দরজা বন্ধ করে ভেতরে ঢুকে বসে রইল। সদর দরজার ওপাশে কেউ অনবরত কড়া নেড়ে যাচ্ছে, ভেঙে ফেলবে প্রায়, কিন্তু কেউই খুলছে না কেন? পর মুহূর্তে ওহির মুখটা ফ্যাকাশে হয়ে গেল। বাসায় তো সেবাতে দ্বিতীয় কেউ নেই। ওহি টলমল পায়ে সিঁড়িতে নেমে সদর দরজার কাছে গেল। যত সুরা পারে সব মনে মনে পড়ে দরজা খুলল। সঙ্গে সঙ্গে রোদ্দুর ভাইয়ের বাসখাই গলা কানে এলো। ফাঁসির কাণ্ঠে উঠেছিলে নাকি? এতক্ষণ লাগে দরজা খুলতে? তোর হাড় করা আজ আমি মাংস থেকে আলাদা করব। ওহি 2 চোখ ঝাপসা দেখছে। তার সম্পূর্ণ শরীর থরথর করে কাঁপছে, চোখে অন্ধকার নেমে আসছে। সে ভয়াত্মক গলায় গড়গড় করে বলল, রোদ্দুর ভাই,
আমায় মাফ করুন, আমায় মাফ করুন। আমি ওসব পাঠাইনি। ওই কাঠের দরজা ছুঁয়ে বলছি, আমি ওসব পাঠাইনি। আমার এটি হ্যাক হয়েছে। হ্যাঁ, আমার দোষ নেই, আমায় ক্ষমা করুন। বাকিটুকু শেষ করার আগেই ওহির শরীর এলিয়ে দিল। পড়ে যেতে নিতেই রোদ্দুর ঝটপট হাত বাড়িয়ে ধরে ফেলল। রোদ্দুরের চোখে মুখে ভয় ছড়িয়ে পড়ল। সে ওহির গালে আস্তে করে থাপ্পড় মেরে বলল, অজান্তা, হে অজান্তা, তোর আবার কি হলো? চোখ খোল, চোখ খোল। কি দেখে ভয় পেয়েছিস? কি সব আবল তাবল বকছিস? ওহি চোখ খুলল না। রোদ্দুর তাকে পাঁচও গোল করে সোফায় শোয়ালো। এ কি মুসিবতে পড়ল? দরজা খুলতে দেরি করেছিল বলে সে ভেবেছিল দু একটা চত্থাপ্পড় দিবে। আগেই রাগও হয়েছে। তার ফোন কেন পিক আপ করছে না সেসব জিজ্ঞাসা করবে। মেয়ে তো তার আগেই অজ্ঞান। সে রান্নাঘর থেকে পানির জগ এনে ওহির মাথায় দিল একটু। চোখে মুখে পানির হালকা ছিটা দিতেই ওহির ধরফর করে উঠে বসলো। তার শরীর কাঁপছে, চোখ মুখ ইতিমধ্যে লাল হয়ে গেছে। রোদ্দুরকে সামনে দেখে আরো ভয়ে কুকড়ে গেল। চোখ দিয়ে কয়েক ফোঁটা অশ্রু বের হলো। রোদ্দুর বুঝতে পেরে পানির জগটা মেঝেতে রেখে ওহির মাথাটা নিজের কাঁধে চেপে ধরে বলল, অজান্তা, ভয় কোনো পাচ্ছিস এত? কি হয়েছে বল আমায়। ওহির শরীরের কাঁপুনি আস্তে আস্তে থামলো। সে চোখ মুছে হালকা স্বরে বলল, আমি ওসব ইচ্ছাকৃতভাবে পাঠাইনি রোদ্দুর ভাই, অন্য কেউ ফাইজলামো করে পাঠিয়েছে, আমায় ক্ষমা করুন। রোদ্দুর কপাল কুঁচকিয়ে বলল, দেব এক চর। কি সব চাইবাস বলছিস? কিছু খেয়েছিস অজান্তা? ওহিরও কপাল কুঁচকিয়ে উঠল। সে রোদ্দুরের কাঁধে থেকে মাথা সরিয়ে তার মুখ পানে তাকালো। এত স্বাভাবিক কেন? রোদ্দুর ভাইকে তাহলে মেসেজটা দেখেনি? মুহূর্তেই ওহির সারা মুখে হাসি ছড়িয়ে পড়ল। যাক বাবা, এই যাত্রায় সে হয়তো বেঁচে গেল। সে দ্রুত রোদ্দুরের থেকে নিজেকে ছাড়িয়ে একটু দূরে গিয়ে বসলো। রোদ্দুর এখনো কপাল কুঁচকিয়ে ওহির দিকে চেয়ে আছে। ওহিকে তার স্বাভাবিক মনে হচ্ছে না। কেমন অদ্ভুত আচরণ করছে। এই কাছে তো এই হাসছে। সে একটু ওহির কাছাকাছি বসে পড়ল। অজান্তা, তুই ঠিক আছিস তো? এত বড় বাসায় তোকে একা রেখে কিভাবে যায় এরা? কবে যেতে রাক্কেল হবে কে জানে। তোর কি জ্বর টর? বলেই সে ওহির কপালে হাত রাখলো। ঠান্ডা হাতের স্পর্শ পেয়ে ওহি কেমন কেঁপে ওঠে। দ্রুত হাতটা সরিয়ে বলে, আমি একদম ঠিক আছি। আসলে একটা খারাপ স্বপ্ন দেখে একটু ভয় পেয়েছিলাম। তাই বল। আমি তো ভেবেছিলাম কি না কি হয়ে গেল। 7 মিনিট দরজার বাইরে দাঁড়িয়েছিলাম, এমন রাগ উঠেছিল না। তুই যদি সেন্সলেস না হতি তাহলে এতক্ষণে আমার হাতের 5টা আঙুল তোর গালে ফুটে উঠতো। ওহি মাথা নিচু রেখে বলল, আপনি হঠাৎ আমাদের এখানে কেন? অফিস যাননি? আমি ছুটিতে আছি, বাবা একাই সব সামলাচ্ছে। তুই এখন তাড়াতাড়ি রেডি হয়ে নে। ওহি অবাক হয়ে রোদ্দুরের দিকে তাকালো। রোদ্দুর হাত দুটো সোফায় এলিয়ে দিয়ে রিল্যাক্স হয়ে বসলো। চোখ দুটো বন্ধ করে বলল, রোদেল আপু নিয়ে যেতে বলেছে তোকে। আপুর কলেজে কি যেন একটা প্রোগ্রাম, দুপুর 2টা থেকে আরম্ভ। নে চট জলদি রেডি হ। আমি যাব না রোদ্দুর ভাই, আমার প্রোগ্রাম ভালো লাগে না। রোদ্দুর চোখ না খুলেই বলল, আমি অসহায়, তোর কথা রাখতে পারবো না রে। রোদাপুর পারমিশন, সোজা কথায় না গেলে জোর করে তুলে নিয়ে যেতে হবে। সময় বেশি নেই, তাড়াতাড়ি সিদ্ধান্ত নে। পায়ে হেঁটে যাবি নাকি? বাসায় তো কেউ নেই, খালি বাসা রেখে যাব কিভাবে যদি চুরি হয়ে যায়? হবে না, খালুর সাথে কথা হয়েছে, দুপুরে কলেজ ছুটি হয়ে যাবে। আর একটাও কথা না, 10 মিনিট সময় দিলাম, রেডি হয়ে নে। আমি 10 মিনিটে একটু ঘুমাবো। কয়েকদিন হলো অফিসের কাজের চাপে ঠিক মতো ঘুমানো হয় না। রোদ্দুর চোখ বন্ধ রেখেই সোফায় পা টান করে ঘুমিয়ে পড়ল। ওহি উঠে গিয়ে জায়গা করে দিল আরও। কয়েক সেকেন্ড রোদ্দুরের মুখের দিকে চেয়ে উপরে উঠে গেল। কিছুক্ষণ পর ব্যাগ কাঁধে নিয়ে নিচে নামলো ওহি। হিজাবের শেষ পিনটা গেঁথে বলল, রোদ্দুর ভাই উঠুন, আমি রেডি। রোদ্দুর উত্তর দিল না। সে এখন গম্ভীর ঘুমে। ক্ষণে ক্ষণে ভারী নিঃশ্বাসের শব্দ আসছে শুধু। ওহি কাঁধের ব্যাগটা অন্য সোফায় রেখে গম্ভীর মনোযোগে রোদ্দুরের দিকে তাকালো। কতগুলো পিন দিয়ে এত কাছে থেকে দেখছে। সে বিড়বিড় করে বলল, গাছে গাছে পাখিরা গাহিছে কুজন, চলো আরও একবার প্রেমে পড়ি দুজন, অপ্রেমে কেটে গিয়ে ফুটুক প্রভাত, চলো আরও একবার হাতে রাখি হাত। হঠাৎ মনে পড়তেই ওহি রোদ্দুরের আশপাশে ফোনটা খুলল, কিন্তু কোথাও চোখে পড়ল না। বুক পকেটে নেই, প্যান্টের পকেটেও উঁচু নয়। তাহলে বাসায় রেখে এসেছে হয়তো। ওহি এই স্বস্তির নিঃশ্বাস ফেলে রোদ্দুরের দিকে তাকালো। রোদ্দুর ভাইয়ের সমস্ত শরীরের ক্লান্তি ভর করেছে, মুখটা আগের থেকে শুকিয়ে গেছে, চোখের নিচে কালো দাগ বসেছে। রোদ্দুর ভাই কি এখনো বৃষ্টি আপুর কথা ভেবে রাত জাগে? ওহির বুক কাঁপে। বারবার মনে হয় মানুষটাকে শক্ত
করে জড়িয়ে যদি তার সব দুঃখ নিজের করে নিতে পারত। সে পণ করে একবার মানুষটাকে কাছে পাওয়ার পর আর দূরে যেতে দিবে না। একটা না 7 দিন সব বাদ দিয়ে তাকে জড়িয়ে ধরে থাকবে, তার বুক থেকে মাথা উঠাবে না, কোনো কষ্টকে ছুতে দিবে না, সবসময় ভালোবাসায় ডুবিয়ে রাখবে, সবসময় নিজের সাথে বেঁধে রাখবে। হাত ঘড়ির দিকে তাকাই ওহি, 2টো বাজতে মোটামুটি অনেক সময় বাকি। মানুষটা আরেকটু ঘুমাক। সে রোদ্দুরের থেকে কয়েক হাত দূরে বসে তার মুখের দিকে অপলকভাবে চেয়ে থাকে, গুনগুন করে গেয়ে ওঠে, অন্ধ হয়ে তোমায় আমি বেসেছি যে ভালো, নাইবা থাকুক দুচোখ আমার, নাইবা থাকুক আলো। রোদেলা কালো রঙের সিল্কের শাড়ি পরেছে, গলায় চিকন চেইনের সাথে ছোট্ট একটা লকেট, চুলগুলো ছাড়া, আর কোনো অর্নামেন্টস নেই। এতটুকুতেই তাকে পরীর মতো লাগছে, কিশোরী মেয়েদের মতো ছলছল করছে। ওহি মুগ্ধ হয়ে বলল, আপু তোমাকে কি সুন্দর লাগছে, তোমার মনের মতোই তুমি সুন্দর, তুমি এত সুন্দর কেন? রোদেলা কিশোরী মেয়েদের মতো খিলখিল করে হাসে। ওহির মাথায় একটা চাটটি মেরে বলে, তোর দেখার চোখ সুন্দর রে ওহি, সেই জন্য আমাকে ভালো লাগছে। ওহি কিছু বলতে নিতেই গাড়ি থেমে যায়। তারা কলেজে পৌঁছে গেছে। ওহি রোদেলার শাড়ির রঙের সাথে ম্যাচিং করে কালো রঙের লম্বা গোল জামা পরেছে, সাথে কালো হিজাব। রোদেলা গাড়ি থেকে নামলো। ওহি তার পাশে এসে পলকহীন নয়নে কলেজ দেখল। পুরো কলেজ ফুলে ফুলে ছেয়ে গেছে। আজ দ্বিতীয়বারের মতো সে এই কলেজে ঘুরতে এলো। দুজন ভেতরে হাঁটা ধরল। ভেতরটা মানুষে গিজগিজ করছে, টিচার স্টুডেন্ট সব মিলিয়ে 1000 মানুষ। একটা প্রিন্সিপালের রিসেপশন যে এত জাঁকজমকপূর্ণভাবে পালন করে তা ওহির অজানা ছিল। সে রোদেলার হাত চেপে ফিস ফিস করে বলল, আপু নতুন প্রিন্সিপাল ইয়াং নাকি বয়স্ক মানুষ? আমি কিভাবে বলবো রে পাগলা, বিদেশ টিদেশ থেকে হরেক রকমের ডিগ্রি দেওয়া নাকি, তাহলে তো বয়স্ক মানুষই হওয়ার কথা। গার্ডিয়ান শাড়িতে ওহিকে বসিয়ে রোদেলা বলল, ওহি শোনা, এখানে চুপচাপ বসে থাকো, আমি টিচার্স রুম থেকে ঘুরে আসি, দেখি কোনো কাজ আছে কিনা আমার। তুই কিন্তু এখান থেকে নড়বি না, এত মানুষের ভিড়ে হারিয়ে গেলে খুঁজে পাওয়া অনেকই টাফ হবে। এখানে বসে থাকবি কেমন? আপু তুমি যাও, আমি এখানেই থাকবো। রোদেলা চলে গেল। ওই চুপচাপ চারিদিকে তাকালো, ফোনটা বের করে দেখলো রোদ্দুর ভাই এখনো মেসেজ চেক করেনি। মেসেজটা চোখে পড়লে যে কি হবে তা কে জানে। ওহির গা দিয়ে চিকন ঘাম বের হওয়া শুরু হলো। 8 ঘন্টার মধ্যেই অনুষ্ঠান শুরু হলো। রোদেলা স্টেজের উপরে বিশাল বড় এক ফুলের বুকে হাতে দাঁড়িয়ে আছে। নতুন প্রিন্সিপালকে ফুল দিয়ে বরণ করার দায়িত্ব তার উপরে পড়েছে। সমস্ত টিচারদের মধ্যে সেই একমাত্র ইয়াং নাকি সেই জন্য। রোদেলা চক্ষু ডান দিকে সামান্য ঘুরিয়ে ওহির দিকে তাকালো। ওহি ঝলমলে মুখে হাত নাড়ল। রোদেলা মুস্কি হাসে। তার পা ধরে আসছে। অনেকক্ষণ হলো এভাবে দাঁড়িয়ে রয়েছে। প্রিন্সিপালের স্টেজে ওঠার খবর নেই। প্রিন্সিপাল কলেজে এসে পৌঁছেছে মিনিট 20 আগে। সে খবর রোদেলার কানে এসেছে, কিন্তু স্টেজে কেন আসছে না? টিচার হওয়ার এই এক ঝামেলা। 2 দিন পর পর এটা ওটা উপলক্ষে ঘন্টার পর ঘন্টা উপর মহলের লোকদের গুরুগম্ভীর বকাবকি শুনতে হয়। শুধু শুনলে হয় না, মনোযোগী হওয়ার ভান ধরতে হয়। রোদেলার ভাবনার মাঝে চারিপাশ করতালিতে মুখরিত হয়ে গেল। হাজারো হাতের শব্দে তার কান ঝাঝা করা শুরু হলো। শব্দ যেন মধ্যে পর্দা ভেদ করে মস্তিষ্কের প্রতিটি ইউরনে গিয়ে আঘাত হানছে। রোদেলা চোখ বন্ধ করে আবার খুলল। ভাইস প্রিন্সিপাল তার নাম ধরে রাখছে। ক্রমাগত স্পিকারেই বলে যাচ্ছে, অত্র কলেজের সম্মানিত নতুন প্রিন্সিপাল জুলকারনাইন সাদেদ, বিএসসি এমএসসি, ঢাকা বিশ্ববিদ্যালয় পিএইচডি, কানাডা। অনেকে ফুল দিয়ে বরণ করে নিচ্ছে এই কলেজ ইংরেজির প্রফেসর মিস রোদেলা জান্নাত। স্পিকারে ঘোষিত নাম শুনে রোদেলার মাথা ঘুরছে। সে অগোছালোভাবে হেঁটে সামনে এগিয়ে গেল। চারিদিক থেকে করতালির আওয়াজ ছাপিয়ে এক গুচ্ছ ক্যামেরায় ফ্যাশ জ্বলে উঠল। কেউ একজন তার হাত রাখা বুকটার এক পাশে ধরল। অনেক কষ্টে রোদেলা চোখ তুলে তাকালো। ফুলের এক পাশ ধরে রাখা স্যুট বুট পরিহিত হাস্যোজ্জ্বল চেহারার মানুষটিকে দেখে তার অন্তরাত্মা কেঁপে উঠল। মানুষটি হাসি মুখেই তার চোখের দিকে তাকালো। সেই চেনা চোখ, সেই পরিচিত হাসি, যে হাসিতে রোদেলা বহু বছর আগে ঘায়েল হয়েছে। রোদেলার দুনিয়া অন্ধকার হয়ে আসছে, গা গুলাচ্ছে, বমি বমি পাচ্ছে।
নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে। টেনে টেনে 2-3 বার শ্বাস নিয়ে এই সামনে দাঁড়িয়ে থাকা নিষ্ঠুর মানুষটার উপরে চোখ বন্ধ করে হেলে পড়ল। মঞ্চে উপবিশিষ্ট সকল মানুষ সহ সামনে দর্শক সারিতে গুঞ্জন শুরু হলো, সাথে চাপা উত্তেজনা। ওই সব মানুষকে সাইড করে হাঁপাতে হাঁপাতে স্টেজে উপস্থিত হলো। তার নিজেরও হাত পা কাঁপছে। সে সবাইকে সরিয়ে রোদেলার হাত ধরে বলল, রোদেলা আপু, কথা বলো আপু, কেউ একজন একটু সাহায্য করুন, পানি দিন কেউ একটু। রোদেলা নতুন প্রিন্সিপালের বুকের উপরে হেলে আছে। নতুন প্রিন্সিপাল বাম হাতে হালকা করে রোদেলাকে ধরে আছে। তিনি শীতল গলায় ওহিকে বলল, মিস, ভয় পাওয়ার কিছু নেই। আজ অত্যাধিক গরম পড়েছে, সেখানে উনি চুল ছেড়ে রেখেছেন, সেই জন্য সেন্সলেস হয়ে গেছে জাস্ট। আপনি বরং ওনাকে টিচার্সদের রেস্টিং রুমে নেওয়ার ব্যবস্থা করুন। এক নাগারে বলে ভাইস প্রিন্সিপালের দিকে তাকালেন। উনি স্পিকারের সবাইকে ক্রমাগত শান্ত হতে বলছেন। পরিস্থিতি অনুকূলে আনার জন্য এক টিচার এসে রোদেলাকে পাঁচকোল করে নিয়ে স্টেজ থেকে নেমে গেল। দুজন মহিলা টিচার এবং ওহি তাদের পেছন পেছন গেল। কিছুক্ষণের মধ্যেই চারিপাশ শান্ত হয়ে গেল। সবাই আগের মতো আগ্রহ নিয়ে নতুন প্রিন্সিপালের দিকে তাকালো। সাদিদ একটু সামনে এসে মুস্কি হেসে সবার উদ্দেশ্যে হাত নাড়ল। প্রথম দিনই এরকম কিছু ঘটবে তার ভাবনাতেই ছিল না। রোদেলার জ্ঞান ফিরেছে। সে শুয়ে আছে কলেজের প্রাথমিক চিকিৎসালয়ে। কলেজের কোনো স্টুডেন্ট হুট করে অসুস্থ হয়ে পড়লে এখানে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। দিনের বেলার জন্য সার্বক্ষণিক একটা বয়স্ক MBBS রাখা আছে। রোদেলার বাম হাতে স্যালাইন লাগানো হয়েছে। সে আধো ঘুম আধো চৈতন্য আছে। তার চোখের সামনে স্যুট বুট পরা একজনের চেহারা ভেসে উঠছে বারবার। ওহি রোদেলার মাথার চুলে আঙুল চালিয়ে বলল, আপু, এখন কেমন লাগছে তোমার? একটু বেটার ফিল করছো? রোদেলা পিটপিট করে চোখ খুলল। ওহির দিকে চেয়ে জোরপূর্বক হেসে বলল, আমি একদম ঠিক আছে। তোকে অনেক ভয় পাইয়ে দিয়েছিলাম, তাই না রে? শুধু আমি না আপু, তুমি সবাইকে ভয় পেয়ে দিয়েছো। আমি হাউমাউ করে কাঁদতে নিয়েছিলাম। তোমাদের নতুন প্রিন্সিপাল বলল ভয় পাবেন না, ওনার কিছু হয়নি। রোদেলা চমকে বলল, আমাকে এখান অবধি কে নিয়ে এলো ওহি? তোমার ডিপার্টমেন্টের এক টিচার আপু, ওই যে টাকলা করে। এর আগের বার তোমার সাথে যখন কলেজে এসেছিলাম তখন কিছু কথা হয়েছিল ওনার সাথে। রোদেলা চোখ বন্ধ করে স্বস্তির নিঃশ্বাস ফেলে। ফের চোখ খুলে বলে, ড্রাইভার কাকাকে গাড়ি নিয়ে আসতে বলো ওহি, আমি বাসায় যাবো। আপু, স্লাইন তো এখনো শেষ হয়নি, আধ ঘন্টা পর যাই। না, আমি এখনই যাবো রে, এখানে থাকতে দম বন্ধ হয়ে মারা যাব। ওহি আর জোর করল না। ফোন হাতে নাম্বার ডায়াল করতে করতে বাহিরে বের হয়ে গেল। রোদেলার কানে গানের আওয়াজ ভেসে আসছে। কেউ একজন আবেগ ছড়া কণ্ঠে গেয়ে যাচ্ছে, আমি হব রাত আর তুই হবে চাঁদ, জ্যোৎস্নাই ঘর আমাদের, তুই হলি রোদ, আমি রংধনু হই, ছিল সেই হর আমাদের। রোদেলার চোখের কোণ বেয়ে কয়েক ফোঁটা অশ্রু বের হয়ে কানের কাছে পৌঁছায়। সে ডান হাতে মুছে বড় বড় করে শ্বাস নেয়। সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হয়ে গেছে। তার মানে অনুষ্ঠান শেষের দিকে। দরজায় মৃদু ঠোকার আওয়াজে সেই দিকে তাকায় রোদেলা। কেউ একজন শীতল পুরুষালী গলায় বলে, ভেতরে আসলাম। রোদেলা উত্তর দেওয়ার আগেই সাদেদ ভাইস প্রিন্সিপালকে সাথে নিয়ে ভেতরে প্রবেশ করে। রোদেলা উত্তেজিত হয়ে এক লাফে উঠে বসে। সঙ্গে সঙ্গে তার হাতের সূচে টান পড়ে রক্ত ওঠে। সাদেদ দ্রুত এগিয়ে এসে রোদেলার হাতটা টান করে হুমুকের সুরে বলে, মিস রোদেলা, আপনি ব্যস্ত হবেন না, শুয়ে পড়ুন। রোদেলা শুয়ে পড়ে। তার মাথা কাজ করছে না। ওহিটা কোথায় গেল? এরা প্রিন্সিপাল মানুষ, তার সালাম দেওয়া উচিত। সে কাঁপা কাঁপা গলায় বলল, আসসালামু আলাইকুম স্যার। সাদেদ উত্তর নিল না। ভাইস প্রিন্সিপাল বয়স্কা মানুষ, চুলে বহু বছর আগেই পাক ধরেছে। তিনি সালামের উত্তর দিয়ে বললেন, তোমাকে বহুবার বলেছি শরীরের যত্ন নেবে, তোমাকে মেয়ের মতো মনে করি, কিন্তু তুমি তো আমার একটা কথাও শোনো না। আজ তোমার গাফিলতির জন্য কি একটা পরিস্থিতির মুখোমুখি হতে হলো সবাইকে। রোদেলা নরম গলায় বলল, আমি সরি। সাদিদ একটু পিছিয়ে গিয়ে বলল, মিস রোদেলা, আপনার শরীরের কন্ডিশন বেশি ভালো মনে হচ্ছে না, আপনি বরং 3 দিনের লিভ নিন। রোদেলা চোখ তুলে সাদিদের দিকে তাকালো। এতগুলো বছর পর দেখছে, অথচ চেহারার বিন্দুমাত্র পরিবর্তন আসেনি। আরো সুন্দর হয়েছে মানুষটা। মাথার চুল আরো ঘন হয়েছে। জগতের সমস্ত মায়া যেন একত্রে হয়ে দু চোখে ভর করেছে।
কপালের ডান সাইডের কাটা দাগটা আরও উজ্জ্বলতা বাড়িয়েছে। রোদেলা চোখ সরিয়ে নেয়। সাথে নিজের ভাইস প্রিন্সিপালের দিকে ঘুরিয়ে বললেন, স্যার, আপনি মিস রোদেলার ছুটির সব ব্যবস্থা করুন, আমি আসছি। বলে কটকট করে চলে গেল। একবারও পেছনে ঘুরে তাকালো না। কিছুক্ষণ পর ওহি এসে বলল, আপু, জব্বার কাকা গাড়ি নিয়ে এসে গেছে। আজ সোমবার, ওহির জন্মদিন। আজ সব ঘরোয়াভাবে করা হবে। দুই ফ্যামিলির মানুষ, শুধু তারা আর রোদেলা আপুদের পরিবার। রোদেলা কলেজ থেকে সোজা এখানে চলে এসেছে। বিকালের দিকে তার পরিবারের সবাই আসবে। সে একেবারে সাওয়ার নিয়ে নতুন ড্রেস পরে বের হলো। এ বাসায় হুটহাট চলে আসে বলে কিছু জামা কাপড় সব সময় রাখে। ওই 2 কাপ কফি নিয়ে রোদেলা রুমে আসলো। রোদেলা তাদের বাসায় আসলে গেস্ট রুমে বেশিরভাগ সময় থাকে। ঘুমানোর সময় দুজন একসাথে ঘুমায়। আপু, তোমার কফি। রোদেলা মাথা মোড়ানোর টাওয়ারটা সরিয়ে রেখে কফি হাতে নিল। বিছানায় বসে এক চুমুক দিয়ে বলল, এটাই এখন প্রয়োজন ছিল। তুই কিভাবে যেন আমার মনের কথা বুঝে যাস। ওহি নিচেও আপুর পাশে বসে নিজের কাপে চুমুক দিল। তারপর আপুকে বলল, তোমার কলেজের সময় কেমন কাটে? তোকে একটা কথা বলি ওহি, কাউকে বলবি না কিন্তু। তোকে প্রথম বলছি, আমি ওই কলেজে আর চাকরি করব না। রেজিগনেশন লেটার সব ব্যবস্থা করেছি। সে কি? কেন আপু? তোমার তো কলেজটা ভীষণ প্রিয় ছিল। কারণটা পরে বলবো ওহি, তুই যা এখন, আমি ঘুমাবো, খুব ক্লান্ত। রোদেলা সত্যি সত্যিই হাই তুলল। কফির কাপের শেষ চুমুক দিয়ে বিছানায় গুটি গুটি হয়ে বাচ্চাদের মতো পা ভাঁজ করে শুয়ে পড়ল। ওহি উঠে দাঁড়ালো। কয়েক পা এগুতেই রোদেলা চোখ জোড়া বন্ধ রেখেই বলল, শুভ্র জন্মদিন কলিজা। দোয়া করি খুব শীঘ্রই রোদ্রুর পাগলাটা যেন তোর ভালোবাসা বুঝতে পারে। আর লাইটটা বন্ধ করে দিয়ে যা। ওহি লজ্জা পেয়ে মুচকি হাসলো। লাইটটা বন্ধ করে নিঃশব্দে রুম থেকে বের হয়ে গেল। রোদেলা আপু কেন যে তাকে সবসময় লজ্জায় ফেলে? নিচে রান্নার তোড়জোড় চলছে। ওহির মা কাজের লোকদের সাথে নিয়ে রান্না করছে। ওহি এক নজর চারপাশে চোখ বুলিয়ে উপরে উঠে গেল। রোদ্দুর ভাইদের আসার সময় হয়েছে। আজ সে শাড়ি পরবে। শাওয়ার নিয়ে টাওয়ারটা ব্যালকনিতে শুকাতে দিল ওহি। দুপুর গড়িয়ে বিকেল হয়েছে অনেক আগেই। রোদের তেজ কমে গেছে। গোধূলি লগ্নের এই শেষ বিকেলটা যেন শুধুমাত্র রোমান্টিকতার জন্যই সৃষ্টি। ইস, এমন একটা বিকেলে যদি হুট তোলা কোনো রিকশায় সে আর রোদ্দুর ভাই পাশাপাশি থাকতো, কারণ ছাড়াই সে হুট করে রোদ্দুরের হাত চেপে ধরতো, তখন কখনো বা চুলগুলো এলোমেলো করে দিত। আটকে তোকে রাখতে চাই, খুব সকালে আমার বিকেলে আমার। গুনগুন করে গান গাইতে গাইতে রুমে ঢুকলো ওহি। ওয়ার্ড্রোপের কাপড়ের শাড়ি থেকে বেছে বেছে সবুজ রঙের কালো পাড়ের শাড়ি বের করলো। রোদ্দুর ওহিদের বাসায় ঢুকেই প্রথমে রোদেলা আপুর খোঁজ করলো। রোদেলা ঘুমাচ্ছে শুনে অপূর্বের সাথে কিছুক্ষণ দুষ্টুমি করলো। তারপর ওহির রুমের দিকে পা বাড়ালো। ওহির রুমের দরজা ভেতর থেকে আটকানো। রোদ্দুর বিরক্ত হলো। দিনে দুপুরে এরা দরজা বন্ধ করে কি করে তা আল্লাহ মালুম জানে। সে কপাল কুঁচকিয়েই দরজার উপর একের পর এক আঘাত করলো। সঙ্গে সঙ্গে দরজা খুলে গেল। রোদ্দুর হেলাফেলা করে ভেতরে ঢুকে ওহির বিছানায় বসলো। ড্রেসিং টেবিলের দিকে তাকিয়ে বিরক্ত গলায় বলল, এই অসময়ে দরজা বন্ধ করে কি করিস বলতো? প্রেম টেম করিস নাকি? বয়ফ্রেন্ড আছে? ওহির মনটা খারাপ হয়ে গেল। আশাহত হলো সে। না, মানুষটা তাকে আর কোনো দিন বুঝবে না। একে দিয়ে আর কোনো আশা ভরসা নেই। এখন পর্যন্ত তার দিকে চোখ তুলে তাকায়নি। মনে মনে বলল, জগতের সব মানুষের ব্যাপারে তোমার কত কৌতূহল রোদ্দুর ভাই, শুধু আমার ব্যাপারে তুমি এত নির্লিপ্ত কেন? কণ্ঠে একরাশ বিষণ্ণতা ঢেলে মুখে পড়ল। শাড়ি পরছিলাম রোদ্দুর ভাই। রোদ্দুর মাথা ঘুরিয়ে ওহির দিকে তাকালো। সঙ্গে সঙ্গে তার চক্ষু কোটর থেকে বের হওয়ার উপক্রম হলো। ওহিকে আর জীবন্ত পরীর মতো লাগছে। তাকে এই পৃথিবীর মানুষ বলে ভ্রম হচ্ছে। সবুজ রঙের শাড়ি ফর্সা ত্বকে ফুটে উঠেছে। চোখে গাঢ় কাজল, ডান গালে টোল খাওয়া গর্ত। ভেজা ভেজা পাপড়িগুলো চোখের উজ্জ্বলতা যেন বহু গুণ বাড়িয়ে দিয়েছে। টানা টানা ভ্রু যুগল যেন কাছে যাওয়ার জন্য আহ্বান করছে। ঠোঁটের হালকা পার্পল শেডের লিপস্টিক আর অবিন্যাস্য ভেজা চুলে ওহিকে যেন অপ্রসিদের থেকেও সুন্দর লাগছে। ঠোঁটের উপরে বাদামি তিলটা যেন রোদ্দুরকে চম্বুকের মতো টানছে। এই প্রথম তার ওহিকে ছুঁয়ে দিতে মন চাইল, অন্য রকমের ছোঁয়া। সে নিজের অজান্তেই উঠে দাঁড়িয়ে বিড়বিড় করে বলল, ও মাই গড, ও মাই গড, হঠাৎ করে এত রূপবতী হলো কি করে?
ওহি চোখ তুলে তাকিয়ে দেখে রোদ্দুর গম্ভীর মনোযোগে তার দিকে চেয়ে আছে। চোখে মুখে অন্য ধরনের ঘোর, পলকহীন চোখে তাকিয়ে আছে আর বিড়বিড় করে কি যেন বলছে। রোদ্দুর ভাই, আপনি ঠিক আছেন? বলে সে কয়েক পা এগিয়ে যেতেই রোদ্দুর চিৎকার করে ডান হাত সামনে এনে বলল, খবরদার, কাছে আসবে না অজান্তা, ওখানে থাক, এক পা নড়বে না, একদম কাছে আসবে না বলে দিলাম। ওহি বারণ শুনল না। সে বেশ বুঝতে পারছে কোনো একটা কারণে রোদ্দুর ভাই তাকে প্রচণ্ড ভয় পাচ্ছে। সে এগিয়ে যেতে যেতে বলল, আপনি কি অসুস্থ? দেখি জ্বর এসেছে কি না। ওহি হাত বাড়ানোর আগেই রোদ্দুর এক দৌড়ে ওয়াশরুমে ঢুকে দরজা বন্ধ করে দিল। দরজায় ঠেস দিয়ে বসে পড়ল সে। তার বুকের ভেতর তোলপাল হচ্ছে। এটা কি হলো তার সাথে? বুকের ধুকপুকানি যেন বেরিয়ে চলেছে। সে বুকের বাঁ পাশে হাত দিয়ে চেপে পড়ল। ও মাই গড! ওহি ওয়াশরুমের দরজার এপাশ থেকে ধাক্কাতে ধাক্কাতে নিশ্চিন্ত গলায় বলল, রোদ্দুর ভাই, আপনার আবার কি হলো? এমন করছেন কেন? রোদ্দুর ওপাশ থেকে আস্তে করে বলল, তুই হঠাৎ করে এত সুন্দর হয়ে গেলে কিভাবে? ইটস মিরাকেল, ও মাই গড! ওহি শুনতে পেল না, চেঁচিয়ে বলল, কি বলছেন? শুনতে পাচ্ছি না, জোরে বলুন। রোদ্দুর উত্তর দিল না। দরজা ধরে উঠে বেসিনের সামনে দাঁড়ালো। আয়নাতে নিচের প্রতিবিম্বের দিকে তাকাতেই হকচকিয়ে গেল। আপনা আপনি ডান হাত নিচের গালে চলে গেল। এ কি, তার গাল দুটো মেয়েদের মতো লাল হয়ে আছে কেন? হন্ততন্ত হয়ে ট্যাপ খুলে চোখে মুখে পানি দিল। তারপর আয়নার দিকে তাকালো। কি সাংঘাতিক, লাল আফা যাচ্ছে না কেন? এভাবে নতুন বউদের মতো লাল টুকটুকে গাল নিয়ে এসে বাহিরে বের হবে কিভাবে? এত গরম লাগছে কেন? বাম হাতে সে শার্টের উপরের দুটো বাটন খুলল। কই, গরম ভাব তো তাও যাচ্ছে না। কেমন হাঁসফাঁস লাগছে। হাত ছাড়িয়ে ঝর্ণা ছেড়ে দিয়ে তার নিচে দাঁড়ালো সে। মিনিট 40-এর পর ওয়াশরুমের দরজা খোলার শব্দ কানে আসলো ওহির। সে দরজা খোলার অপেক্ষাই করছে। ইতিমধ্যে দুইবার নিচে থেকে ঘুরে এসে দরজা ঢাকিয়েছে, কিন্তু রোদ্দুর ভাই দরজা খোলেনি। ঝটপট বিছানা ছেড়ে উঠে সে রোদ্দুরের দিকে তাকালো। রোদ্দুরের কাহিল অবস্থা। কালো রঙের শার্টটা শরীরে লেপ্টে আছে, চুলগুলো বেয়ে বেয়ে পানি পড়ছে, বুকের বেশ খানিকটা উদাম, মাথা টাথা কিচ্ছু মোছেনি। ভেজা কাপড়ের পানিতে ফ্লোরে বন্যা হয়ে যাচ্ছে। ওই বিস্ফোরিত নয়নে মুখে হাত রেখে চেয়ে রইল। এ আবার হঠাৎ করে কি হলো? এক দৌড়ে ওয়াশরুমে ঢুকে শার্ট প্যান্ট পরে শাওয়ার নিয়ে নিল। ওহি অবাক কণ্ঠে জিজ্ঞেস করল, এ কি অবস্থা আপনার? রোদ্দুর উদ্ভ্রান্ত দৃষ্টিতে অন্যদিকে তাকালো। সে ভেবে রেখেছে যতক্ষণ এই বাসায় থাকবে ওহির দিকে আর তাকাবে না। এ কি, আপনার চোখ দুটো লাল হয়ে গেছে কেন রোদ্দুর ভাই? এতক্ষণ এভাবে কেউ শাওয়ার নেয়? কবে আপনার বুদ্ধি শুদ্ধি হবে? দেখি জ্বর এসে গেছে কিনা। ওহি পায়ের উপর ভর দিয়ে সামান্য উঁচু হয়ে রোদ্দুরের কপালে হাত রাখতে নিলেই সে সিটকে দুপা পিছিয়ে সরিয়ে গেল। তুতলানো স্বরে পড়ল, কথায় কথায় গায়ে হাত দিতেছিস কেন জানতা? এক চরে মুন্ডু ঘুরিয়ে দেবো। গায়ে হাত দিবি না, খবরদার। আমি ছোট রয়েছি নাকি? কি 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 করছিস কেন? তুই একটা বেদব, বেশরম মেয়ে। তোর মতো বেহায়া মেয়ে আমি দুটো দেখিনি পৃথিবীতে। তুই একটা গায়ে পড়া মেয়ে। আমি আবার কার গায়ে কখন পড়লাম? আজও। এক্ষুনি তো পড়তে নিয়েছিলি। সে কি, কখন? আচ্ছা বাদ দিন, আমি যেমনই হই না কেন তাতে আপনার কোনোদিন কিচ্ছু যায় আসবে না। কিন্তু আপনি এই ভেজা কাপড়ে বেশিক্ষণ থাকলে নির্ঘাত জ্বর আসবে। চেঞ্জ করুন। করবো না, জ্বর আসে আসুক, তাতে তোর কি? আমি আর সারা রাত এভাবেই থাকবো, তাতে তোর সমস্যা আছে? রোদ্দুর ভাই, আপনি পাগল হয়ে গেছেন? কি বলছেন এসব? হ্যাঁ, আমি তো পাগলই। আর তুই সুস্থ মানুষের পেতনিদের মতো শ্বাস দিয়েছিস। তোকে দেখতে কি বিশ্রী লাগছে? ওয়াক্থু বলেই বড় বড় পা ফেলে বাহিরে বের হয়ে গেল রোদ্দুর। আর ওই হা হয়ে তাকিয়ে রইল। এসব কি হচ্ছে চারপাশে? সন্ধ্যার পরপরই রোদ্দুরের হাড়গোড় কাঁপিয়ে জ্বর আসলো। হুট করে এভাবে জ্বর আসার সবাই চিন্তিত। থার্মোমিটার দিয়ে মেপে দেখা গেল জ্বর 104 এর কাছাকাছি। ডিনারের আগেই বেলুন ফুটিয়ে স্প্রে করে ওহি তার 22তম জন্মদিনের কেক কাটলো। রোদ্দুর উপস্থিত রইল না তাতে। সবাই যার যার মতো উইশ করলো, কিন্তু কোথায় যেন সুর কেটে গেছে। সবাই থমকে থমকে আনমনা হয়ে যাচ্ছে। সবাই হালকা পাতলা করে ডিনার সারলো। ডিনার শেষে ঘরোয়াভাবে গায়নের আয়োজন করার প্ল্যান ছিল, সেটা আপাতত স্থগিত রাখা হলো। ওহির বাবা বেশ কয়েকবার ডাক্তার ডাকার কথা বলল, কিন্তু রোদ্দুর বেগ ধরেছে। পৃথিবীর পাখা গজিয়ে ওরা শুরু করলেও সে ডাক্তার দেখাবে না। তার নাকি কঠিন অসুখ হয়েছে। এ অসুখ ডাক্তারে সারবে না। পরে কেউ আর জোর করেনি। রাতের বেলা ওহির মা সাহানা জোর করে রোদ্দুরে স্যুপ করে খাওয়ালো।
তারপর মেডিসিন খাইয়ে দিল। রোদ্দুর খালার হাত ধরে বলল, খালা, আমার কঠিন অসুখ হয়েছে, আমি হয়তো মরেই যাব। শাহানা রোদ্দুরের মাথায় হাত বুলিয়ে বলল, বাবা, এসব বলতে হয় না, তোমার কিচ্ছু হবে না। এই যে ওষুধ খাইয়ে দিলাম, কিছুক্ষণের মধ্যেই জ্বর থাকবে না। তুই ঘুমাতো। খালা, আমার হুট করে কি যেন হয়ে গেছে, আমাকে নিশ্চিত পড়ি থুকু জেনে ভর করেছে। তুমি বরং কাল সকালে কবিরাজ ডেকে ঝাড় ফুঁকের ব্যবস্থা করো। আচ্ছা ঠিক আছে, সকালে দেখা যাবে, তুই ঘুমা এখন। রোদ্দুর সঙ্গে সঙ্গে চোখ বন্ধ করল। হঠাৎ মনে পড়াই চোখ বন্ধ রেখেই বলল, খালা, খেয়াল রেখো, কোনো পরিটরি যেন রুমের ভেতর না ঢুকে। এ বাসায় আর আসা যাবে না। হুট করে চোখের পলকে আমায় ফুস করে পরিস্থানে নিয়ে যাবে। ফুস। শাহানার বড্ড মায়া হলো। তিনি 3 বার আয়তুল কুসরি পরে রোদ্দুরের মাথায় ফু দিল। ছেলেটা জ্বরের ঘোরে আবল তাবল বকছে। হাই রে! ওহি দরজায় হালকা শব্দ করে ভেতরে ঢুকলো। ছোটবেলা থেকেই তার অভ্যাস হয়ে গেছে অন্য রুমে প্রবেশ করার আগে মৃদু শব্দ করা। সে অলরেডি ড্রেস চেঞ্জ করে ফেলেছে। কফি কালারের সুতি 3 পিস গায়ে, অন্যটা ভালো করে গায়ে জড়িয়ে এগিয়ে আসলো। রোদ্দুরের দিকে চেয়ে শাহানাকে বলল, রোদ্দুর ভাইয়ের সাথে ঘুমাবে কে মা? শাহানা বেশ স্বাভাবিক গলায় বলল, কেন, কেউ না ঘুমালে তুই ঘুমাবি নাকি? মা, তুমি কি রোদ্দুর ভাইয়ের মতো পাগল হয়ে গেলে? এই, আমাকে একদম পাগল বলবি না। তোর বাপের থেকে শিক্ষা পেয়েছিস না? দিনের ভেতর 1000 বার নিজে পাগল বলে শান্তি পায় না, এখন মেয়েটাকে দিয়েই বলাবে। এরকম হলে কিন্তু আমি এই বাড়িতে থাকবো না, আগেই বলে রাখলাম। মা, চেঁচামেচি করবে না প্লিজ। বাবা গরম জল চাচ্ছে, দিয়ে আসো, আমি এখানে আসি। দাঁড়া, গরম জল এখন তোর বাপের পছায় ঢালছি। আমার দাসী পেয়েছে, 24 ঘন্টা হুকুম করবে। মা, কি সব ভাষা ইউজ করছো? রোদ্দুর ভাই আছে এখানে। থাকুক, তোর বাপ কি করছে জানিস? গতকাল রাতে একটু বলেছিলাম, ওগো টেবিল থেকে 1 গ্লাস পানি দাও তো। আমায় বলে কি জানিস? বলে উঠে গিয়ে খেয়ে নাও, নড়াচড়া না করে তো শুধু ভুঁড়ি বানাচ্ছ। কি বজ্জাত দেখেছিস? ওহি দীর্ঘশ্বাস ফেলে পড়ল। হ্যাঁ দেখলাম, তুমি এখন যাও তো মা। শাহানা অনিচ্ছা নিয়ে চলে গেল। ওহি একটা চেয়ার টেনে রোদ্দুরের শিওরের পাশে বসলো। রোদ্দুর এখন অপূর্ব রুমে শুয়েছে। অপূর্বকে আশপাশে দেখা যাচ্ছে না। অন্য রুমে ঘুমিয়ে গেল নাকি? রোদ্দুর ঘুমাচ্ছে, মুখটা পাণ্ডুর মতো ফ্যাকাশে হয়ে গেছে। ওই ডান হাতটা হালকা করে রোদ্দুরের কপালে রাখতেই চমকে গেল। গা তো জ্বরে পুড়ে যাচ্ছে, মেডিসিন খাওয়ার পরেও কমছে না তো। ছেলেটা কি যে করে না, কি দরকার ছিল অতক্ষণ ভেজার? বাটিতে অল্প পানি নিয়ে তাতে 1 টুকরো কাপড় ভিজিয়ে রোদ্দুরের কপালে দিল। রোদ্দুর ঘুমের ঘোরে শিউরে উঠল। রোদ্দুর ঘুমের ঘোরে বিড়বিড় করে কিছু একটা পড়ল। ওহি কান পেতেও তা বুঝতে পারল না। ভোরবেলা ঘুম ভাঙতে নিজের মাথা চেপে ধরল রোদ্দুর। মাথার ভেতর কেমন ফাঁকা ফাঁকা লাগছে। বিছানায় উঠে বসে পাশে তাকালো। পাশে কেউ নেই। সে ব্যালকনির কাচের ফোকর দিয়ে বাহিরের দৃষ্টি মেলল। সূর্য এখনো ওঠেনি। রোদ্দুর ঘেমে একাকার হয়ে গেছে। গায়ের তাপমাত্রা স্বাভাবিক একদম। সে স্বস্তির নিঃশ্বাস ফেলে। হুট করে তার মাথায় অস্পষ্ট একটা দৃশ্য ভেসে ওঠে। রাতের বেলা সে যখন ঘুমিয়েছিল তখন ওহি তার দিকে ঝুঁকে কিছু একটা করছিল। হ্যাঁ, তার সারা মুখে এলোপাথারি চুমু খেয়েছে। কি সাংঘাতিক! রোদ্দুর একটানে গায়ের উপর থেকে কম্বল সরিয়ে ওহির রুমের দিকে পা বাড়ালো। ওহিকে আজ উচিত শিক্ষা দিতে হবে। তার ঘুমের সুযোগ নিয়ে ওহির রুমের দরজা খোলা। রোদ্দুর ভেতরে ঢুকে চারিদিকে তাকালো। ওহি রুমে নেই। সে তবুও চেঁচিয়ে বলল, অজান্তা, সাহস থাকলে সামনে আয়। আমার জ্বরের সুযোগ নিয়ে চুমু খাওয়া? তোর চুমুর আমি দফা রফা না করলে আমার নামও রোদ্দুর হিম নয়। তোর কলিজা কত বড়, আমি সেটা দেখে ছাড়বো। বের হ, বের হ বলছি। ওয়াশরুমের দরজা খুলে রোদেলা বের হলো। তার চোখে মুখে পানি। কপাল কুঁচকিয়ে বলল, এত ভোরে চিল্লাফাল্লা করছিস কেন রোদ্দুর? তোর কবে যে জ্ঞান হবে ছায়। কি যেন বলছিলি? ওহি তোকে চুমুটুমু খেয়েছে নাকি যেন? রোদ্দুর মিয়ে গেল। রোদেলা আপু এ রুমে কি করছে? ওহি কোথায়? সে মিনমিন করে বলল, মানে আপু, মনে হচ্ছিল ওহির মতো দেখতে কেউ আমার ঘুমের ঘরে। 1 রাতের জ্বরে দেখি তোর সম্পূর্ণ মাথা আউলে গেছে। ওহি তো সারা রাত আমার সাথেই ছিল। আমরা 2 জন গেস্ট রুমে একসাথে ঘুমিয়েছি। এ রুম অপূর্ব ছিল রাতে। তার মানে আমি স্বপ্নে দেখেছি ওহি? ও মাই গড!
রোদ্দুর এক দৌড়ে রুম থেকে বের হয়ে গেল। যাওয়ার সময় দরজার সাথে একটা বাড়িয়ে খেলো, কিন্তু তার খেয়াল নেই। দিক বিদিক হারিয়ে এক দৌড়ে অপূর্বর রুমে ঢুকতেই কারোর সাথে ধরাম করে ধাক্কা খেলো রোদ্দুর। ডান হাতের ব্যথা পাওয়ার জায়গায় হাত বুলিয়ে সামনে না তাকিয়ে বিরক্ত গলায় বলল, কোন শালি রে, দেখে চলতে পারিস না? সঙ্গে সঙ্গে তার মাথায় হালকা একটা থাপ্পড় পড়ল। দ্রুত চোখ তুলে তাকিয়ে দেখে সামনে তার পিএইচডি ধারী বাবা ডাক্তার মুজিবুর রহমান দাঁড়িয়ে আছে। কোনো একটা অজ্ঞাত কারণে তার বাবা নিজেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মনে করে এবং সবসময় বুক উঁচিয়ে হাঁটে। রোদ্দুর মাথায় হাত রেখে অগোছালোভাবে বলল, বাবা তুমি এত সকালে এখানে কেন? বাসায় যাওনি তোমরা? মুজিবুর রহমান একটা হাই তুলে বলল, তোর শরীরের তাপমাত্রা কমেছে? এখন কত ডিগ্রি? কত ডিগ্রি জানি না বাবা, তবে জ্বর নেই, একদম স্বাভাবিক। আমি 3 মিনিট দাঁড়ালাম, থার্মোমিটার দিয়ে মেপে অ্যাকুরেট টেম্পারেচার বলবি। তোর মাকে গিয়ে আবার বলতে হবে। রোদ্দুর বিস্ফোরিত নয়নে বলল, মা কোথায়? মুজিবুর রহমান বিছানায় গিয়ে পা তুলে বসলেন, চোখ দুটো বন্ধ করে যোগ ব্যায়ামের ভঙ্গি করলেন। তারপর শীতল গলায় বললেন, গত রাতে 12টার দিকে আমি তোর মার বাসায় চলে গিয়েছিলাম। তোর জ্বর, সেজন্য তোর মা যেতে চাইল না, কিন্তু ওদিকে খালি বাসা, শুধু কাজের লোক দুটো রয়েছে। বলা তো যায় না বিপদ আপদের কথা। পরে তোর খালার কথায় আমরা দুজনে চলে গেলাম, কিন্তু সারা রাত তোর মা ঘুমাতে দেয়নি। আজানের সময় আমাকে লাথি দিয়ে উঠিয়ে পাঠিয়েছে। তোর টেম্পারেচার মেপে থার্মোমিটারের সাথে করে নিয়ে যেতে বলেছে। তাড়াতাড়ি কর। রোদ্দুর একটা দীর্ঘশ্বাস ফেলল। সে যে বড় হয়ে গেছে তা তাদের মা বাবাকে কে বোঝাবে? এখনও তার বাবা তুই তুকারি করে, দুই একটা চট থাপ্পড়ও কপালে জোটেই মাঝে মধ্যে। সে এগিয়ে গিয়ে বগলের নিচে থার্মোমিটার চেপে ব্যালকনিতে গিয়ে দাঁড়ালো। ব্যালকনিতে দাঁড়াতেই রোদ্দুরের সব ধরনের অস্থিরতা দূর হয়ে গেল। বাহিরের হিমশীতল বাতাসে পুরো ভেতর বাহির শীতল হয়ে গেল। চারিদিকে ফর্সা হয়ে গেছে, তবে সূর্য এখনও ওঠেনি। অল্প স্বল্প কুয়াশার মোড়ানো সকালটা রোদ্দুরের অন্যরকম ভালো লাগাতে শুরু করলো। বারবার মনে হলো আজকের সকাল আর অন্য দিনের সকাল এক নয়। কিছুক্ষণ পর সে ভেতরে এসে থার্মোমিটার টেবিলের উপরে রেখে বলল, মুজিবুর রহমান উত্তর দিল না। রোদ্দুর তাকিয়ে দেখে তার পিএইচডি ধারী বাবা কম্বল মুড়ি দিয়ে ঘুমের দেশে তলিয়ে গেছে। সে রুমের দরজা ভিড়িয়ে নিচে নামলো। 1 কাপ চা খেতে হবে। কেউ বোধহয় ঘুম থেকে ওঠেনি, নিজেরই চা করতে হবে। রোদ্দুর সিঁড়ি দিয়ে নামতে নামতে গুনগুন করে গান ধরল, ক্ষতি নেই, কাছে না বলে তুমি চলে এলে। দেখো সেই খুশি সাজাবো আমি 1000 ফুলে প্রতিদিন। সব সময় দেখা বেশি হলে বড় ভালো হয়। একরাশ ভালো লাগে নিয়ে রান্নাঘরে পা রাখতেই চমকে উঠল সে। ওহি কোমরে ওন্না পেঁচিয়ে হাত নেড়ে নেড়ে টুংটাং আওয়াজ তুলে কি যেন করছে। রোদ্দুরের ডান হাত আপনা আপনি বুকে চলে গেল। তার হার্টবিট আবার ক্রমাগত ট্রেনের হুইসেল বাজিয়ে যাচ্ছে। হাত পা কাঁপছে, শরীরের ভরটুকু আর ধরে রাখতে চাইছে না। সে দরজায় ঠেস দিয়ে নিজের ভরটুকু ছেড়ে বুকে চাপ দিয়ে ধরল। হার্টবিটের শব্দ যেন ওহির কানে না যায়। ওহির থেকে দৃষ্টি সরাতে পারছে না সে, যেন চোখ দুটোর উপর তার নিজের নিয়ন্ত্রণ নেই, অন্য কেউ নিয়ন্ত্রণ করেছে। ওহিকে কেমন বউ বউ লাগছে। চুল হাত খোপা করায় ঘাড়ের অনেকখানি উন্মুক্ত। কফি কালারের রংটা যেন ঠিক করে পড়ছে। ওহি একটু পরপর সামনে অবাধ্য চুলগুলো আঙুলের সাহায্যে কানের পাশে গুজে দিচ্ছে। রোদ্দুর আর পারল না, ধপ করে দরজা ধরে ফ্লোরে বসে পড়ল। ও মাই গড! হালকা শব্দে ওহি পিছন ঘুরে তাকায়। রোদ্দুরকে এভাবে ফ্লোরে বসে থাকতে দেখে চোখ বড় বড় হয়ে যায়। দৌড়ে এসে বলে, রোদ্দুর ভাই এভাবে বসে আছেন কেন? বুকে হাত কেন? হার্টের অ্যাটাক হবে নাকি? হাল্লা গো! রোদ্দুর ফ্লোরের দিকে তাকিয়ে চিবিয়ে চিবিয়ে বলল, অজান্তা আমার থেকে 10 হাত দূরে দাঁড়িয়ে কথা বল। যা পিছিয়ে যা, আমি ঠিক আছি। ওই ভয়ে কিছুটা পিছিয়ে গেল। রোদ্দুর ভাই কাল থেকে কেমন অস্বাভাবিক আচরণ করছে। সে ভয়াত্মক স্বরে বলল, বুকে হাত কেন রোদ্দুর ভাই? বুকে ব্যথা করছে নাকি? শ্বাস নিতে কষ্ট হচ্ছে? বললাম তো আমি ঠিক আছি। আর বুকে হাত রাখবো নাকি পা উঠিয়ে রাখবো সেটা সম্পূর্ণ আমার ব্যাপার। ওই কিছু না বলে জগ থেকে গ্লাসে পানি ঢেলে এগিয়ে দিয়ে বলল, পানিটুকু খান, ভালো লাগবে। রোদ্দুর থমকে বলল, বললাম না কাছে আসবে না, পিছিয়ে যা। রোদ্দুর ভাই আপনি ফ্লোরে বসে কেন? ইচ্ছে হয়েছে বসেছি, প্রয়োজনে শুয়ে থাকবো। তাতে তোর কোনো সমস্যা আছে? না না তা নেই, কিন্তু ফ্লোরে তো অনেক ময়লা। রোদ্দুর ভুলবশত ওহির দিকে তাকালো। এলোমেলো চুল, ভয়াত্মক চোখ মুখ, কপালে বিন্দু বিন্দু ঘাম, কাপা কাপা ঠোঁট।
সব মিলিয়ে অন্য রকমের সুন্দর লাগছে। তাকে মুহূর্তের ঘুরে ফেলতে পারে। সে দ্রুত চোখ সরিয়ে শক্ত কণ্ঠে বলল, ময়লা তাতে কি? তোকেও কি বলবো নি আমায় শাওয়ার করিয়ে দে, নাকি বলবো নি আমার ড্রেসগুলো ধুয়ে দে? বলবো তো না, এখন আমি ফ্লোরে শুয়ে থাকবো। বলেই ওহিকে চমকের শীর্ষ পর্যায়ে রেখে রোদ্দুর দরজা বরাবর ফ্লোরে শুয়ে পড়ল। বড় বড় করে শ্বাস টানল, শুয়ে চোখ বন্ধ করে বিড়বিড় করলো। ওহি কেঁদে দিয়েছে প্রায়। বৃষ্টি আপুর শোকে অবশেষে মানুষটা পাগল হয়ে গেল। সে মুখে হাত রেখে রোদ্দুরকে ডিঙিয়ে এক দৌড়ে সিঁড়ি দিয়ে উপরে উঠতে উঠতে বলল, কে কোথায় আছো? বের হও তাড়াতাড়ি। রোদেলা আপু বের হও, রোদ্দুর ভাই পাগল হয়ে গেছে, রোদ্দুর ভাই পাগল হয়ে গেছে, হসপিটালে নিতে হবে। 5 মিনিটের মাথায় সবাই ঘুম ঘুম চোখে ড্রয়িং রুমে হাজির হলো। নিচে নেমে কোথাও রোদ্দুরকে খুঁজে পাওয়া গেল না। রোদেলা ফোন বের করে রোদ্দুরকে ফোন দিল। রোদ্দুরের ফোন রিসিভ করলো না, কিন্তু 1 মিনিট পরেই টুং করে একটা SMS আসলো। রোদাপু, আমি বাসায় যাচ্ছি, একটু দরকারি কাজ আছে। রোদেলা একটা হাই তুলে মেসেজটা পড়লো। তাকে রেডি হতে হবে, কলেজে যেতে হবে। মুজিবুর রহমান ওহিকে বলল, মা জননী, তুমি শুধু শুধু ভয় পাচ্ছ। আমি আর একটু ঘুমিয়ে নেই এখান থেকে। বাসায় গেলে তোমার খালামণি ধমকাধমকি করবে। সবাই যার যার মতো হাই তুলে রুমে চলে গেল। ওহি নিশ্চিন্ত মুখে দাঁত দিয়ে হাতের নখ কাটা শুরু করলো। এটা কি হলো? দুপুরের দিকে রোদেলার ক্লাস শেষ হলো। কলেজ শেষ হতে এখনও 1.5 ঘন্টার মতো বাকি, কিন্তু 1-1.5 ঘন্টায় তার আর কোনো ক্লাস নেই। টিফিনের পরে তার একটা ক্লাস, বি বয়েজ শুধু, আর টিফিনের আগে 4টা। এই মোট 5টা ক্লাস ডেইলি। রোদেলা ব্যাগ থেকে পানির পট বের করে গলা ভেজালো। এই 1.5 ঘন্টা বসে থাকতে হবে শুধু শুধু। কলেজ টাইম শেষ হলে তখন বাসায় যেতে পারবে। নিজের ডেস্কে বসে পেপার হাতে নিল। গতকালকের পেপার পড়ার অভ্যাস নেই তার, কোনো কালে ছিলও না। এখন সময় কাটানোর জন্য চোখ বুলালে দোষের কি? মিস রোদেলা ম্যাম। রোদেলা ঘাড় ঘুরিয়ে দরজার দিকে তাকালো। আকাশি রঙের ইউনিফর্ম গায়ে, অল্প বয়স্ক একটা ছেলে। এটা তো নতুন প্রিন্সিপাল, মানে সাদিদ স্যারের পিয়ন। এই কলেজে প্রতিটি পিয়নের এক রকমের ইউনিফর্ম। সে স্বাভাবিক কণ্ঠে বলল, হ্যাঁ বলুন। ছেলেটা হাতে রাখা খাতাতে চোখ বুলিয়ে বলল, ম্যাম, আপনাকে সাদিক স্যার দেখা করতে বলেছে কলেজ শেষে, অর্থাৎ আর এটা সময়। ম্যাম, একটু টাইমলি আসার চেষ্টা করবেন। রোদেলা মাথা নেড়ে সায় জানালো। ছেলেটা চলে যেতেই তার কপালে চিন্তার রেখা ফুটে উঠল। সাদিদ স্যার তার সাথে কেন দেখা করতে চাচ্ছে? সাদিদ স্যার এই কলেজে এসেছে আজ 17 দিন। এই 17 দিন রোদেলা তার ধারে কাছেও ঘেঁষেনি। সে যে রিসেপশনের দিন দেখা হয়েছিল আর হয়নি। রোদেলা ইচ্ছে করে তার থেকে পালিয়ে বেরিয়েছে, কারণ সে খোঁজ নিয়ে জানতে পেরেছে মিস্টার জুলকারনাইন সাদিদ ম্যারিড এবং তার 5 বছরের একটা মেয়ে আছে। রোদেলা চোখ দিয়ে অশ্রু বের হলো। তার একতরফা ভালোবাসা তাহলে পূর্ণতা পেল না। ভালোবাসা এমন কেন সবসময় ভুল মানুষকে বেছে নেয়? সে সাবধানে টিস্যু দিয়ে চোখ মুছে নিজেকে স্ট্রং করলো। সাদিদ স্যারকে তাকে ফেস করতে হবে। 2টা বেজে 36 মিনিটে রোদেলা সাদিদের কেবিনে দরজায় টোকা দিয়ে বলল, আসবো স্যার? সাদিদ কি যেন লিখছে, দরজার দিকে না তাকিয়েই বলল, জি অবশ্যই। রোদেলা ভেতরে ঢুকে সাবধানে দরজা ফিরিয়ে দিল। তারপর কাছের টেবিলের সামনে দাঁড়িয়ে সালাম দিল। সাদিদ সালামের উত্তর না দিয়ে বলল, প্লিজ সিট ডাউন। রোদেলা আড়ষ্ট ভঙ্গিতে চেয়ার টেনে বসলো। কেবিনটা এসি করা, তার শীত শীত লাগছে। গায়ের ওড়না দিয়ে হাতের ফাঁকা অংশ ঢেকে ফেলল সে। সাদিদ প্রথমবার চোখ তুলে তাকালো, স্ট্রেট বলল, মিস রোদেলা জান্নাত, রাইট? আমার জানা মতে আপনার কলেজ ছুটির আগে কোনো ক্লাস ছিল না, কিন্তু আপনি 6 মিনিট লেট করে কেবিনে ঢুকলেন। রোদেলা উত্তর দিল না, এক নজর সাদিদের দিকে তাকালো। সাদিদ আজ কালো ফ্রেমে চশমা পরেছে। কি সুন্দর জ্ঞানী মানুষদের মতো লাগছে। মিস রোদেলা জান্নাত, আপনি কি কারণে কলেজ ছাড়তে চাচ্ছেন? কোনো কারণ নেই স্যার। এটা বললে তো হবে না। আপনাকে প্রপার কজ দেখিয়ে কলেজ ছাড়তে হবে, কারণ এতে করে কলেজের মান উন্নয়নে আমরা সোচ্চার হব। আপনার মন চাইলো আর আপনি জয়েন করলেন, আবার মন চাইলো না তো রেজিগনেশন নিয়ে নিলেন। এটা হবে না স্যার। আমি আমার মর্জি কলেজে ঢুকিনি। এক্সাম দিয়ে, ভাইবা দিয়ে, 2টো ডেমো ক্লাস করিয়ে চাকরি পেয়েছিলাম। এখন আর করতে চাই না। সাদিদ চশমার কাজ পরিষ্কার করে আবার চোখ পড়লেন। তারপর শুষ্ক দৃষ্টিতে রোদেলার দিকে চেয়ে বললেন, মিস, আপনাকে কি আমি চিনি? রোদেলা যেন জানতো সে সাদিদ স্যার এই প্রশ্নটা করবে। সে স্বাভাবিকভাবে বলল, জি না।
কেন জানি আপনার চেহারাটা একটু পরিচিত মনে হয়। বাই দ্য ওয়ে, আপনার পেপারসগুলো দেখলাম গতকাল। আপনি যে কলেজে ছিলেন ওই কলেজে আমি 3 মাসের মতো ক্লাস নিয়েছিলাম এবং কাকতালীয়ভাবে সালটা আপনার সাথে মিলে গেছে। আপনি তখন ইন্টার প্রথম বর্ষে ছিলেন, আমি পদার্থবিজ্ঞান ক্লাস নিতাম। আপনার কিছু মনে পড়ে? না স্যার, মনে পড়ে না। আপনি হয়তো অন্য সেকশনের ক্লাস নিয়েছিলেন। তারপর কয়েক মিনিট দুজনে চুপ। সাদেত ঘোর ভেঙে পড়ল। মিস রোদেলা, আপনি আসতে পারেন। আপনি এই মুহূর্তে কলেজ ছাড়তে পারবেন না। কিছুদিন পরের এক্সাম সবার। কলেজের রেপুটেশনের দিকটা খেয়াল রাখতে হবে আমাকে। এই মুহূর্তে নতুন টিচার ইনভলভ করা অনেকটা। আপনি আসুন। রোদেলা উঠে দাঁড়ালো, দরজার কাছে গিয়ে সালাম দিয়ে বেরিয়ে গেল। ওই শটফট করছে, কারণ তার ফোনে 3টা আননোন নাম্বার থেকে একই মেসেজ এসেছে। মেসেজ দুটো এমন: রোদ্দুর ভাই, এবার যদি আমাকে রেখে অন্য কাউকে বিয়ে করিস তাহলে তোকে একদম খুন করে ফেলবো, তারপর নিজের গলায় দড়ি দেব। আমার গল্পের প্রথম পাতায় মাঝামাঝিতে বা শেষ অধ্যায় তুই না থাকলেও পরিশিষ্টে তোকে চাই, শুধু তোকেই চাই, রোদ্দুর হিমকে চাই। এইটুকুই। একই মেসেজ 3টে আননোন নাম্বার থেকে এসেছে। ওর হাত পা ঠান্ডা হয়ে আসছে। এটা কার কাজ? রোদ্দুর ভাই না তো? রোদ্দুর ভাই পাঠায়নি তো? ওহির হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে চিন্তায়। হঠাৎ ফোন হাতে নিয়ে নিজের মেসেঞ্জারে ঢুকলো। উদ্দেশ্য রোদ্দুর ভাইকে পাঠানো মেসেজ চেক সিন করেছে কিনা দেখা। মেসেঞ্জারে ঢুকে ওহির মাথায় চিন্তার ছোট্টখাটো একটা পাহাড় জমে গেল, কারণ রোদ্দুর ভাই মেসেজ এখনো সিন করেনি। তাহলে এটা কার কাজ? এই মেসেজ যে সে রোদ্দুর ভাইকে পাঠিয়েছে সেটা তো সে ছাড়া আর দ্বিতীয় কেউই জানে না, এমনকি রোদেলা আপুও না। এই রহস্যের সমাধান করার জন্য রোদ্দুর ভাইকে লাগবে। ওই আবারও রোদ্দুর ভাইয়ের বাসায় যাওয়ার জন্য ব্যাগ গোছানো শুরু করলো। আজ 2টো বইও সঙ্গে নিল। কিছুদিন পর সেমিস্টার ফাইনাল পরীক্ষা। সে মনে মনে ঠিক করে রাখলো রোদ্দুর ভাই যেমন ব্যবহারই করুক না কেন কিছুদিন সে থাকবেই। রোদ্দুর ভাই সেই যে তার জন্মদিনের পর দিন ভোরে চলে গেছে আর তার সাথে দেখা হয়নি। আজ 11 দিন হতে চলল তার। রোদ্দুর ভাইয়ের বাসায় পৌঁছাতে পৌঁছাতে সন্ধ্যা হয়ে গেল ওহির। আচ্ছা, একা নয়, সাথে অপূর্ব এসেছে। সদর দরজার সামনে দাঁড়াতেই অপূর্ব হাত উছিয়ে পড়ল। দেখো বাবু, খালজি নিশ্চিন্ত ভবনের জায়গায় কি লিখেছে। ওহি তাকালো। দরজার একদম উপরে লেখা, পাগল হইতে সাবধান। তার নিচে ছোট ছোট অক্ষরে লেখা, এই বাড়ির একজন কিছুদিন হলো মেন্টালি সিক, তাহার হইতে সাবধান। ওই কলিং বেল চাপ দিয়ে বলল, অপূর্ব রে, খালু মেন্টালি সিক বলতে তাকে বুঝিয়েছে। খালামণিকে? আমার তো তাই মনে হয় বাবু, হয়তো খালামণির সাথে খালুর আবার ঝগড়া হয়েছে, সেজন্য ইচ্ছে করে এসব লাগিয়েছে। এইটুকু বলেই অপূর্ব ফিক করে হেসে ফেলল। ওই কিছু বলার আগেই দরজা খুলে গেল। দরজা খুলেছে ফজিলা। ওই সোফায় বসতেই তার খালামণি এসে দফায় দফায় কান্না করলো। প্রথম দফায় খালুর নামে হাজারো নালিশ, এটা নতুন কিছু নয়। আর দ্বিতীয় দফায় যেটা বলো সেটা শুনে ওহির নিজেও চমকে উঠল। জন্মদিনের সময় ওহিদের বাসা থেকে ফেরার পর থেকেই রোদ্দুর ভাই নাকি কেমন জানি আচরণ করছে। মাঝে মাঝে একা বিড়বিড় করে, হুট হুট আনমনা হয়ে যায়, কখনো আবার গুনগুন করে গান গায়। অপূর্ব ফিক করে আবারও হেসে দিল। শাহিনুর রাগি চোখে তাকাতেই সে আমতা আমতা করে বলল, খালামণি, রোদ্দুর ভাই কি গান গায়? শাহিনুর বুস্তারের মতো বলল, আমি কি অত বুঝি নাকি? তবে কুটি বলেছে রোমান্টিক গান গায়, কিন্তু ও তো আগে কোনোদিন গান গাইতো না। সত্যি সত্যি হয়তো জিনে ভর করেছে, কিন্তু আমি পীর সাহেবের কাছে নিয়ে যেতে চাচ্ছি, রাজি হচ্ছে না। বাহ, রোদ্দুর ভাইয়ের আজ থেকে রাতে গান শুনবো, কি বলো বাবু? ওই চোখ পাকিয়ে অপূর্বকে উপরে পাঠিয়ে দিল। শাহিনুর আবার বলল, ছেলেটা যে হঠাৎ করে কি হলো রে আহি, আমার সোনার টুকরো ছেলে। শাহিনুর আঁচল চেপে আবার কান্না শুরু করলো। ওহি তাকে সান্ত্বনা দিয়ে বলল, খালামণি, তুমি কান্না করবে না একদম। আমরা সবাই এসেছি, দেখি ব্যাপারটা কি। রোদ্দুর ভাই কি বাসায়? না, অফিস থেকে ফিরেনি। তোর খালু আসেনি। অফিস তাহলে ঠিকঠাক করছে, এটা ভালো। ওহিরে, তোকে একটা কথা বলি, কাউকে বলবি না কিন্তু। আমি কাউকে না জানিয়ে গুলিস্তানে পীর সাহেবের কাছে গিয়েছিলাম। উনি বলেছে একটা মাঝারি দেখে গরু জবাই করে ফকির খাওয়াতে, সব ঠিক হয়ে যাবে। সে কি? হ্যাঁ রে, কি করা যায় বলতো? পীর সাহেবের কথা বলে কথা, ফেললা কিছু না। ওহি খালার পিঠে হাত রেখে বলল,
খালামণি, তুমি একদম চিন্তা করবে না। রোদ্দুর ভাইয়ের সুস্থতা বলে কথা, এক গরু কেন, প্রয়োজনে 2 গরু জবাই হবে। শাহিনুর সন্দেহের দৃষ্টিতে বলল, তুই বলছিস তোর তো আবার 2 পাতা ইংলিশ শিখে পীরটির মানিস না? কে বলেছে মানি না? আলবাত মানি, 1000 বার মানি। তুমি বরং আমাকে একবার তোমার পীর সাহেবের কাছে নিয়ে যেও। শাহিনুর খুশিতে ঝলমল করছে। ওহিকে কিছুক্ষণ বুকে জড়িয়ে রান্নাঘরের দিকে রওনা দিল। আজ রাতের ডিনারে দেখা যাবে। খালা ওহির স্পেশাল ডিশ রান্না করেছে। ওহি মুস্কি হেসে উপরে চলে গেল। রোদেলা আপুর নাকি ঘুমাচ্ছে। কলেজ থেকে মাথা ব্যথা নিয়ে আজ নাকি ফিরেছে। রোদ্দুর অফিস থেকে ফিরে সোজা নিজের রুমে ঢুকলো। আজ বড্ড ক্লান্ত। হাতের ফাইলটা টেবিলের উপরে রাখলো। গলার টাই খুলে বিছানায় ঢিল দিতেই সেদিকে চোখ পড়ল। ওহি গুটিসুটি হয়ে পা ঝুলিয়ে বসে আছে। রোদ্দুর অবাক হলো না। শার্টের বাটন খুলতে খুলতে পড়ল, এতক্ষণ অফিসে চালাচ্ছিলি, এখন সোজা বেডরুমে চলে এসেছিস। থাক, তোকে পরোয়া করে কে? যেখানে খুশি সেখানেই থাক। বলেই রোদ্দুর নিজের শার্ট খুলে ওহির মুখে ছুঁড়ে মারল। ওহি ঘমাক্ত শার্টটা মুখের সামনে থেকে সরিয়ে নাক সিটকে পড়ল। রোদ্দুর ভাই, আপনি তো দেখি সত্যি সত্যি পাগল হয়ে গেছেন। এমন আচরণ করছেন কেন? রোদ্দুরের ওহির সম্পূর্ণ কথা কানে গেল না। গায়ের স্যান্ডো গেঞ্জিটা এক টানে খুলে ওহির দিকে ছুঁড়ে মেরে পড়ল। বাহ, তোর কত উন্নতি হয়েছে অজান্তা। এতদিন শুধু হুটহাট যেখানে সেখানে তোর চেহারা ভেসে উঠত, এখন তো দেখি মুখে বলে ফুটেছে। ওহি রোদ্দুরের উদাম শরীর দেখে লজ্জায় মিয়ে গেল। রোদ্দুর ভাই কি সত্যি তাকে মেয়ে মনে করে না? এতটুকু লাজ লজ্জা নেই? অবাক হয়ে উঠে দাঁড়িয়ে পড়ল। রোদ্দুর ভাই, আপনি আমার সামনে খালি গায়ে দাঁড়িয়ে আছেন। তুই না আমার স্বপ্নে খালি গায়ে নাচানাচি করিস তার বেলা, এখন আমার খালি গা দেখে লজ্জা পাওয়ার ভান করছিস কেন? তুই তো নির্লজ্জ। ওহি 2 হাতে মুখ ঢেকে বলল, ছি। রোদ্দুর নিজের প্যান্টের বেল্ট খুলতে খুলতে বলল, ছিছি করা, এখন আমি প্যান্ট খুলবো, দেখি তুই এরপরে কীভাবে আমার সামনে থাকিস। বলে একটানে প্যান্টের জিবার খুলে ফেললাম। ওই সমস্ত শক্তি দিয়ে এক চিৎকার করে রুম থেকে বের হয়ে গেল। দরজা এখনও নড়ছে। ওই চিৎকারের শব্দ এখনও কানে আসছে। আমি অবাক হয়ে ভাবলাম, এটা কি হলো? অজান্তা তো অদৃশ্য হয়ে যাওয়ার কথা। এর আগে তো এতদিন তাই ঘটেছে। চিৎকার চেঁচামেচি করলে না হয়ে যেত, আজ হঠাৎ দরজা দিয়ে পালালো কেন? দরজা তো এখনও নড়ছে, তাহলে কি অজান্তা সত্যি সত্যি এখানে ছিল? শিট। রোদ্দুর এক নজর নিজের দিকে তাকিয়ে বিছানায় ঝাঁপ দিল। বিছানার চাদর টেনে নিজেকে সম্পূর্ণ ঢেকে ফেলল। ছি, ওহি ওকে এখন কি না কি ভাবছে। ওহিকে এমন মুখ দেখাবে কি করে এখন? নিচে থেকে চেঁচামেচির আওয়াজ আসছে। রোদ্দুর বিছানা থেকে উঠে দাঁড়ালো। চোখে মুখে হালকা পানি ছিটিয়ে বের হলো। হাতের কাছে রাখা ফুল হাতা টি শার্টটা গায়ে দিয়ে ড্রেসিং টেবিলের সামনে দাঁড়ালো। মুখের দিকে ভালো করে এক নজর দেখে নিচের দিকে তাকালো। না, প্যান্টের জিপার লাগানো আছে। তারপর বেশ স্বাভাবিকভাবে নিচে নামলো। ড্রয়িং রুমে ভিড় জমে গেছে। ওহিকে ঘিরে ছোটোখাটো একটা জটলা। পিএইচডির ধাড়ি থেকে শুরু করে পড়ালেখা না জানা সবাই। সবার মাঝে সোফায় শাহিনুরকে জড়িয়ে অনবরত চোখে জল ফেলছে ওহি। রোদেলা একপাশে থেকে ওহির পিঠে হাত বুলাচ্ছে। রোদ্দুর কাছে গিয়ে কপাল কুঁচকিয়ে বলল, এখানে কিসে চটলা? কেউ উত্তর দিল না। তবে ওহি বাদে বাকি সবাই এক জোড়া করে চোখ দিয়ে রোদ্দুরকে গিলে ফেলল। রোদ্দুর কপাল কুঁচকিয়েই বলল, সবাই আমার দিকে এভাবে তাকাচ্ছ কেন? আমি কি করেছি? হঠাৎ অপূর্বর দিকে চোখ পড়তেই হেসে বলল, আরে অপূর্ব যে, হোয়াটসঅ্যাপ বড়ো, কেমন আছিস? অপূর্ব মুখ ঘুরিয়ে অন্যদিকে তাকালো। রোদেলা নীরবতা ভেঙে পড়ল। রোদ্রুর, ওহিকে কিছু বলেছিস? তোর রুম থেকে ভয় পেয়ে দৌড়ে বের হয়েছে। কিছু জিজ্ঞাসা করছি, বলছেও না। কিছু করেছিস? আমি কি করবো রোদাপু, ও তো তেলাপোকা দেখে ভয় চিৎকার দিয়েছে, তাই না অজান্তা? অজান্তা কিছু বলল না। রোদেলা বলল, রোদ্রুর, আমি জানি ওহি তেলাপোকা ভয় পায় না। তাছাড়া ও প্রাণী বিজ্ঞান নিয়ে পড়াশোনা করছে। 2 দিন পর পর জীবন্ত তেলাপোকা কাটে। রোদ্দুর আমতা আমতা করে বলল, তাই তো, আগে তো ভেবে দেখিনি। ও হ্যাঁ আপু, ও আসলে ভূত দেখে ভয় পেয়েছে, তাই না অজান্তা? অজান্তা এতক্ষণে চোখ তুলে তাকালো। রোদ্দুরের দিকে এক নজর চাইল। রোদ্দুরের চোখে মুখে অসহায়ত্ব ফুটে উঠেছে। চোখ দিয়ে যেন বারবার বলছে, প্লিজ এই যাত্রায় বাঁচিয়ে দে। ওহি মাথা নিচু করে গাল মুছল। তারপর স্বাভাবিক কণ্ঠে বলল, রোদ্দুর ভাইয়ের রুমে অন্ধকার ছিল, ছায়ার মতো কিছু একটা দেখেছি।
তারপর রক্তচক্ষু নিয়ে রোদ্দুরের দিকে তাকালো। সবার চোখ মুখ দেখে মনে হচ্ছে কথাটা তাদের বিশ্বাস করতে বেগ পেতে হচ্ছে। ফজিলা খালা বলেই ফেলল, মা ওহি, পুরুষ ভূত নাকি মাইয়া ভূত ছিল? ওহি জবাব দেওয়ার আগে কুটি বলল, ও খালা পুরুষ ভূত, বিরেত ভূত, কুজা হইয়া পা ফালায়। সবাই আগ্রহ নিয়ে কুটির দিকে তাকালো। ফজিলা সন্দেহ নিয়ে বলল, তুই কেমতে জানলি রে কুটি? আমি জানুম না, আমি হইলাম গিয়া গন্ধ শিক্ষা বইলে দিতে পারি কোন বাড়িতে কোন ভূত আছে। এবারে আসার পর থেকে আমার এই খুবের মধ্যে বইরে একটা ভূত ডিস্টার্ব করতো। পরে একদিন স্যান্ডেলের ফটাফট শব্দ বাইরে হইয়া দেখি এক কুজো ভূত। পরিচয় জিগাইতেই কইল উনি নাকি হিমদাদার পূর্বপুরুষ। ওনার নাম হইল গিয়া সক্কেল পরামানিক। রোদ্দুর এক ধমক দিয়ে কুটিকে থামিয়ে দিল। খুঁটি মেয়েটা মুহূর্তেই নতুন গল্প ফেদে বসে। তার গল্প বানানোর প্রতিভা অসাধারণ। এতক্ষণে মুজিবুর রহমান মুখ খুললেন। চোখে চশমাটা টেনে নাকের ডগায় এনে তার উপরে দিয়ে কুটির দিকে তাকালেন। তারপর বেশ গম্ভীর কণ্ঠে বললেন, মা কুটিরন, আমার পূর্বপুরুষের 4 ঘর পর্যন্ত সবার নাম জানি আমি। তাহাদের মধ্যে ছক্কা না কিনা যেন নাম বললে ছক্কা ফক্কা কেউ ছিল না। কুটি হাত কসলাতে কসলাতে বলল, আমি কেমনে কমো বড় বাজান, বইরা ভূত যে মিশা কথা কইব তা তো ধারণার মধ্যে ছিল না। কি যে কাইল গো, ভূতরাও মিশা কথা কয়। ফজিলা ফের কিছু একটা বলতে নিতেই রোদ্দুর থামিয়ে দেয়। তারপর শাহিনুরকে বলে, আরেকটা কথাও না। মা, টেবিলে খাবার রেডি করো। অপূর্ব আয়, আমার পাশে বসবি তুই আজ। ওহি রোদেলার রুম নিশ্চিন্তে মুখ খেয়ে বসে আছে। রোদেলা রুমে নেই, কিচেনে কফি করতে গেছে। রাতের বেলা ঘুমানোর আগে চা কফি কিছু একটা পান করে ঘুমানো তার অভ্যাস হয়ে গেছে, যে তা ওহির অজানা নয়। তবে ওহি রোদ্দুর হিম নামক মানুষটাকে কেন জানি ভয় পাচ্ছে। এরকম সাংঘাতিক মানুষের সাথে একই ছাদের তলায় থাকাটাও বিপজ্জনক মনে হচ্ছে। রুমের দরজায় কারো ছায়া পড়ল। ওহি চমকে বলল, কে? রোদাপু? কেউ উত্তর দিল না। তবে মিনিট দুয়েক পর রোদ্দুর ভেতরে একবার রেখে বলল, অজান্তা কি করিস? ওহি ভয়ে কুকড়ে গেল, কোনো উত্তর দিল না। রোদ্দুর 2 পা ভেতরে রেখে বলল, তুই অনেক ভয় পেয়ে গেছিলি না রে? তারপর নিজের মাথা চুলকে বলল, আসলে ব্যাপার হলো কি, রোদাপু তোকে ছাদে ডাকে। কফি টফি কিছু একটু উপরে নিয়ে উঠতে দেখলাম। বলে রোদ্দুর চোখের পলকে উধাও হয়ে গেল। ওহি একটা নিঃশ্বাস ফেলে নিজের ফোনের দিকে তাকালো। রাত 11:30টার কাছাকাছি। গায়ের ওন্নাটা চাদরের মতো করে জড়িয়ে উঠে দাঁড়ালো সে। মাথার চুলগুলো পেছনে নিয়ে খোপা করে বড় ক্লিপ লাগালো। তারপর ফোনটা নিয়ে রুম থেকে বের হলো। ছাদে ওঠার সিঁড়ি রোদ্দুর ভাইয়ের রুমের পাশ দিয়ে। ওই দরজার সামনে কয়েক সেকেন্ড দাঁড়ালো। দরজা ভেতর থেকে আটকানো। তারপর বড় বড় পা ফেলে ছাদে উঠে গেল। ছাদে জনমানবে চিহ্ন নেই। ওহি তবুও চারিদিকে নজর বুলালো। ছাদে লাইট জ্বালানো নেই। আজ আকাশে মস্ত বড় চাঁদও নেই। তবুও চারপাশ একদম পরিষ্কার। চাঁদের সে পাতে দ্বিতীয় কেউ নেই। তাহলে কি রোদ্দুর ভাই মিথ্যা বলল? ওহি এগিয়ে গিয়ে দক্ষিণের রেলিং ধরে দাঁড়ালো। রোদ্দুর ভাইয়ের 2 তলা বাসা। আশপাশে কাছাকাছি আর কোনো বাড়ি নেই। সামান্য একটু দূরে একটা সিমসাম বিল্ডিং চোখে পড়ে। বিল্ডিংয়ের 3 তলায় আলো জ্বলছে। দড়ি কেনার টাকা আছে তো অজান্তা? আচমকা কণ্ঠ শুনে চমকে গেল ওহি। পেছন ঘুরে দেখে রোদ্দুর দাঁড়িয়ে আছে। সে বুকে একদলা থুতু দিয়ে বলল, এভাবে কেউ ভয় পাইয়ে দেয়? রোদ্দুর বিড়বিড় করে বলল, তুই যে ভূতের মতো যেখানে সেখানে উদয় হস তার বেলা। সে এগিয়ে এসে ওহির থেকে কয়েক হাত দূরত্ব বজায় রেখে রেলিংয়ে হাত রেখে দাঁড়ালো। সামনের দিকে তাকিয়ে বলে, তুই বল, দড়ি কেনার টাকা আছে তো? ওহি কৌতূহল নিয়ে প্রশ্ন করে, কিসের দড়ি? দড়ি কিনবো কেন? তুই তো সেকেন্ডে সেকেন্ডে ভালোই ঢং করতে পারিস। তোকে নিয়ে সংসার করতে গেলে মুসিবতে পড়তে হবে রে। কি সব বলছেন রোদ্দুর ভাই? সে বলল, রোদ্দুর ভাই, তুই যদি এবার আমাকে রেখে অন্য কাউকে বিয়ে করিস তাহলে তোকে একদম খুন করে ফেলবো, তারপর নিজের গলায় দড়ি দেবো। তাই বললাম, দড়ি টড়ি কিনে রাখিস আগে থেকেই। আমি কিছুদিন পর অন্য একজনকে বিয়ে করছি। এইটুকু বলেই রোদ্দুর হাই তুলল। ওহির কাঁপাকাঁপি অবস্থা। রোদ্দুর ভাই এসব জানলো কি করে? মেসেজ তো সিন করেনি। তাহলে কোনোভাবে কি তাহলে তার ফোন থেকেই দেখেছে? দেখেও এত নির্লিপ্ত কেন? এতক্ষণে তো কানের নিচে 2টো দেওয়ার কথা।
তার মানে আননোন নাম্বার থেকে যে মেসেজগুলো পাঠানো হয়েছিল সেগুলো রোদ্দুর ভাইয়ের নাম্বার। ওহি আর চিন্তা করতে পারছে না, ধপ করে নিচে বসে পড়ল। রোদ্দুর 2 পা এগিয়ে এসে স্বাভাবিকভাবে বলল, তাহলে দড়ি কিনে রাখিস, টাকা না থাকলে আমার থেকে নিস, পরে শোধ করে দেবেই। যা, ভুলে গিয়েছিলাম, তুই পরে চলে গেলে টাকা শোধ করবে কে? আচ্ছা যা, আমি দড়ি কিনে টাকাটা ফেতরে হিসেবে দেবো। ওহি অনেক কষ্টেও চোখে জল আটকাতে পারল না। তার ফিলিংসকে ও এভাবে হাসির খোরাক বানাচ্ছে রোদ্দুর ভাই। সে কাঁদতে কাঁদতে বলল, আপনি এত নিষ্ঠুর কেন রোদ্দুর ভাই? রোদ্দুর ওহির থেকে কিছুটা দূরে নিজেও পা ভাঁজ করে বসে পড়ল। তারপর কাটকাট গলায় বলল, তুই আমাকে ভালোবেসে কি করেছিস রে অজন্তা? কিচ্ছু করিসনি, উল্টে এমন ভাব নিয়ে চলতি যেন আমি তোর রক্তের ভাই। 3 লাইনের একটা বাক্য 3 বার করে রোদ্দুর ভাই করতি। আমার বাপেরও তো ক্ষমতা নেই তোর ফিলিংস বোঝার। শোন অজন্তা, পৃথিবীতে কেউ তো নীরবতা বা নিস্তবতার পিছনে গল্প খুঁজতে যাবে না। তুই সাইলেন্সের আড়ালে লুকানো শব্দ ভাণ্ডার বোঝার ক্ষমতা কারণেই। তাই কাউকে কিছু বলতে চাইলে মুখ ফুটে বলতে হয়, না হলে মানুষটার আড়ালেই সব থেকে যায় সারা জীবন। এখন তো জানেন। কি জানি? ওটা কোনটা? মুখে বল, হাতে সময় নেই কিন্তু। ওহি শেষমেশ বলেই ফেলল, আমি আপনাকে ভালোবাসি রোদ্দুর ভাই। রোদ্দুর সঙ্গে সঙ্গে অন্যদিকে মুখ ঘুরিয়ে তাকালো। ওহির এই একটি বাক্য তাকে হাওয়ায় ভাসিয়ে নিয়ে গেল। তার হাত পা কাঁপছে, হৃৎপিণ্ডের ধুকপুক শব্দ যেন বেড়ে চলেছে। না, আজ হয়তো অজান্তার হাতে ধরা পড়েই যাবে। মনের ভেতর অন্য ধরনের ভালো লাগা কাজ করছে। চোখের সামনে যেন হাজারো রঙের প্রজাপতি ডানা মেলে উঠছে। সে চোখ বন্ধ করল। ওহির বুকের ভেতর দুমড়ে মুচড়ে গেল। রোদ্দুর ভাই তাহলে তাকে রিজেক্ট করবে, তাই তো? এই ভয়টাই তো এতদিন পেত সে। তার কান্নার বেগ বেড়ে গেল। কান্নার শব্দে রোদ্দুর পেছন ঘুরে তাকালো। স্বাভাবিক গলায় বলল, তোকে একটা রূপকথার গল্প শোনায় অজান্তা, কান্না থামিয়ে শোন। এক দেশে ছিল এক রাজকুমার। রাজকুমার ছোটবেলা থেকে একটু রাগী ছিল, হঠাৎ রেগে যেত। সেজন্য তার তেমন বন্ধু মানুষও কম ছিল। বড় হওয়ার পরই সে দেশের এক দাসী মেয়ে রাজকুমারকে প্রেমের প্রস্তাব পাঠায়। রাজকুমার বহু মানুষের সামনে মেয়েটাকে কিছু কটু কথা বলে রিজেক্ট করে। দাসী মেয়েটা পণ করে যে করে হোক রাজকুমারকে কষ্ট দিতে হবে। তখন সে নানা উপায়ে রাজকুমারকে ইমপ্রেস করার চেষ্টা করে। একটা সময় রাজকুমার দাসী মেয়েটার মায়ে জড়িয়ে তাকে বিয়ে করতে চায়, কিন্তু বিয়ের দিন দাসী মেয়েটা ছলচাতুরি করে পালিয়ে যায়। রাজকুমারের হৃদয় ভেঙে চুরমার হয়ে যায়। তখন অন্তরমহলের এক রাজকুমারী এসে রাজকুমারের পাশে দাঁড়ায়, তার ক্ষত মোছার চেষ্টা করে, কিন্তু রাজকুমার এত অন্ধ ছিল যে রাজকুমারীর চোখের ভাষা বুঝতে পারেনি। এর বেশ কিছুদিন পর রাজকুমার একদিন হঠাৎ করে রাজকুমারীকে শাড়ি পরিহিত অবস্থায় দেখে বেহুশ হয়ে যায়। তার চোখ আটকে যায় রাজকুমারীতে। সর্বপ্রথম রাজকুমারীকে দেখে তার অন্য ধরনের ফিলিংস হয়, একদম অন্য ধরনের ফিলিংস, যার সাথে সে অপরিচিত। এমনকি দাসী মেয়েটার জন্য তার সেসব অনুভূতি হতো না। তারপর থেকে রাজকুমার কেমন পাগল পাগল হয়ে যায়। সেই মানুষটাকে সবাই ভয় পেত। সেই ক্ষীণা এক রমণীকে জমের মতো ভয় পাওয়া শুরু করলো। রমণীটা তার শয়নে স্বপনে সে হাজির হতো। চোখ খুলেও তাকে দেখে, চোখ বন্ধ করলেও তাকে দেখে। কি একটা অবস্থা! ক্রমশ রাজকুমারের ছটপটানি বেড়েই যায়। একটা সময় সে বুঝতে পারলো রাজকুমারীকে সে ভালোবেসে ফেলেছে। তারপর সে লুকিয়ে রাজকুমারীর ঘুমের সময় তাকে দেখে আসতো। একদিন হঠাৎ রাজকুমারীর ফোন হাতে নিয়ে ঘেটে জানতে পারে রাজকুমারীও তার জন্য পাগল, প্রায় তাকে ভালোবাসে। রাজকুমারীর খুশি আর ধরে কে। সেদিন বাসায় ফিরে সারা রাত রোমান্টিক গান গেয়ে নেচেই পার করে দেয় সে। বুকের ভেতর সে কি ভালো লাগা, নতুন স্বপ্ন, নতুন সংসার, সবকিছু রাজকুমারীকে ঘিরে। কিন্তু একটা সমস্যা হলো, রাজকুমার সারা দুনিয়ার সামনে একরকম আর তার ভালোবাসার কাছে অন্যরকম। সে পৃথিবীতে রাজকুমারীকে ভীষণ ভয় পায়। তাকে ছুঁয়ে দিতে ভয়, জড়িয়ে ধরতে ভয়, হাতে হাত রাখতে ভয়, সবকিছুতে ভয় আর ভয়। রোদ্দুর মুখ ঘুরিয়ে আবার অন্যদিকে তাকালো। ওহির কান্না অনেক আগেই থেমে গেছে। সে কেমন ঘোরের মধ্যে চলে গেছে যেন। নিজের কানকে বিশ্বাস করতে কষ্ট হচ্ছে। রোদ্দুর ভাইও তাকে ভালোবাসে। রোদ্দুর ভাই তাকে ছুতে ভয় থাকলেও তার তো নেই। সে এক লাফে উঠে রোদ্দুরের সামনে গিয়ে তাকে জড়িয়ে ধরে কান্না করে দিল। রোদ্দুর চোখ বন্ধ করলো। তার হাত পা মেয়েদের মতো কাঁপছে। এর আগেও একবারও না দুবার ওহিকে জড়িয়ে ধরেছে সে, কিন্তু এমন অদ্ভুত অনুভূতি হয়নি। অনেকক্ষণ পর ওহি রোদ্দুরের বুকে মাথা রেখেই অবাক হয়ে বলল, আপনার হার্টবিট এত বেড়ে গেছে কেন রোদ্দুর ভাই? কেমন ধরাম ধরাম শব্দ হচ্ছে, আমার মাথাও যেন ঠেলে সরিয়ে দিতে চাইছে।
রোদ্দুর এক ঝটকায় ওহিকে সরিয়ে উঠে দাঁড়ালো। তার গাল কান আবার লাল হয়ে গেছে। ওহি দেখতে গেলেই নিশ্চিন্ত খেপাবে। সে পা বাড়িয়ে বলল, একটা জ্বর খাবি, উল্টোপাল্টা কথা বলা, চল নিচে যাই। ওহি পেছন থেকে রোদ্দুরের ডান হাত টেনে ধরে বলল, এত তাড়াতাড়ি যাবেন রোদ্দুর ভাই? কত প্রতীক্ষার পর আপনাকে পেলাম। তো আর কি করতে চাস? জড়িয়ে ধরলি নির্লজ্জের মতো, তাতে হলো না? ওহি মুখ টিপে হাসছে। সে বেশ বুঝতে পারছে দাবার চাল উল্টে গেছে। এতদিন সে রোদ্দুরকে ভয় পেত, এখন রোদ্দুর তাকে ভয় পায়, তার কাছে যাওয়াতে ভয় পায়। অতি রোদ্দুরের হাত ধরেই তার সামনে গেল, পায়ের উপর ভর দিয়ে উঁচু হয়ে পড়ল। চুমু খাবো। রোদ্দুর ছিটকে পেছনে সরে পড়ল। ও মাই গড, কি সাংঘাতিক! তুই নিচে যা তো অজান্তা। যাব না, চুমু দিবেন তারপর যাব। রোদ্দুর আরো দুপা পিছিয়ে গিয়ে ফ্লোরে বসে পড়ল। কাপা কাপা কণ্ঠে বলল, তুই আমায় নির্ঘাত হার্ট অ্যাটাক করিয়ে মেরে ফেলবে অজান্তা। আই হেট ইউ। ওহি এগিয়ে গিয়ে মুখটা নিচু করে রোদ্দুরের বাম গালে একটা চুমু দিয়ে দৌড়ে নিচে নেমে গেল। রোদ্দুর গালে হাত রেখে ছাদে শুয়ে পড়ল। এই মেয়েটা নিশ্চিত তার পৃথিবী উল্টোপাল্টা করে দিবে। সকালবেলা রোদেলার ঘুম ভাঙলো ওহির ডাকে। চোখ না খুলেই ঘুম জড়ানো কণ্ঠে বলল, এত ভোরে জ্বালাস কেন পাখি? ওহির মুখে হাসি ফুটে উঠল। রোদেলা আপু তাকে কখন যা মনে চায় তাই বলে ডাকে, কিছুদিন হয়তো পাখি বলে ডাকবে। সে মন খারাপ করে বলল, আপু ওঠো তো এখন, তোমার ভোর এখন নেই, 10টা বাজে প্রায়। রোদেলা এক লাফে উঠে চিন্তিত গলায় বলল, তোরা কেউ ডাকিসনি কেন রে? আমার কলেজে যেতে হবে তো। প্রথম পিরিয়ডে সি প্লাস সেকশনে আমার ক্লাস। সৌদিত স্যার অনেক স্ট্রং, কেউ দেরিতে গেলে কিভাবে যেন বুঝে যায়, মনে হয় সিসিটিভি ফুটেজ চেক করে সবসময়। কেন, তোমায় কি কোনোদিন বকা দিয়েছে নাকি আপু? রোদেলা মাথার চুলগুলো হাত খোপা করতে করতে বলল, পাখিরে, গত পরশুদিন আমি ক্লাস নিচ্ছি ছেলেদের, হুট করে রুমে ঢুকে পড়লো। আমি তো ভয়ে শেষ, একদম কাঁপাকাঁপি অবস্থা। মার্কার নিয়ে বোর্ডে কিছু একটা লিখছিলাম, ভয়ে হাত থেকে মার্কার নিচে পড়ে গেল। শুধু পড়লে তাও হতো, গড়িয়ে ওনার পায়ের কাছে গেল। উনি নিজেই হাত নিয়ে উঠিয়ে আমার সামনে ধরে বললেন, মিস একটু সাবধানে সব করবেন, এত ভয় পেলে চলে? আমি জড়োটা নিয়ে মার্কার হাতে নিয়ে দাঁড়িয়ে অপেক্ষা করলাম উনি কখন রাউন্ড শেষ করে চলে যাবে। কিন্তু উনি করলো কি জানিস? ওহি রোদেলার থেকে মুখ লুকিয়ে হাসছে। হাসি থামিয়ে কৌতূহল নিয়ে প্রশ্ন করল, কি বলল আপু? মিস রোদেলা, আপনি ক্লাস নিন, দেখি কেমন পড়ান। আমিও করি। কি করাচ্ছেন? ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স। আচ্ছা, করান। এদিকে আমার অবস্থা শেষ, মুখ দিয়ে কোনো কথা বের হয় না। ছেলেগুলো ফাজিলের মতন মুখ টিপে টিপে হাসছে, স্যারও হাসছে। আমি অনেক কষ্টে মুখ খুললাম, খুলেই মুসিবতে পড়লাম। কিছু মনে নেই, সেন্সলেস কাকে বলে সেটাই ভুলে গেছি। বুঝতে পেরেছিস কি অবস্থা? ওহি আর নিজেকে ধরে রাখতে পারল না, হো হো করে হেসে দিল। রোদেলা চোখ পাকিয়ে ওহির দিকে তাকালো। ওহি হাসতে হাসতেই বলল, সরি আপু, তোমার ওই অবস্থা ইমাজিন করে আমার বড্ড হাসি পাচ্ছে। তুই তাহলে হাসতে থাক, ততক্ষণে আমি রেডি হয়ে কলেজে যাই। রোদেলা উঠে দাঁড়ালো। আজ যে হলিডে তা রোদেলা আপুর এখনো খেয়ালে আসেনি, সেটা ওহি বেশ বুঝতে পারছে। এর আগে এক শুক্রবারে রোদেলা আপুর নাকি কলেজের গেটে তালা দেখে মনে পড়েছে আজ শুক্রবার। আজও যে শুক্রবার সেটা মনে নেই। 10 মিনিটের মাথায় রোদেলা রেডি হয়ে নিচে নামলো। তার পরনে সাদা কালোর কম্বিনেশনের 3 পিস, মাথা চুলগুলো পেছনে উঁচু করে ক্লিপ দিয়ে আটকানো, সামনে ছোট করে কাটা চুলগুলো ঘাড়ের কাছে ঝুলে আছে। তোরা কোথাও যাবি একত্রে? ওহি আর রোদ্দুর দুজনে সোফায় বসেছিল। দুজনে মুখ তুলে রোদেলার দিকে তাকালো। রোদেলা আবার বলল, দুজন নতুন পোশাক পরে ফিটফাট হয়ে বসে আছিস, ব্যাপার কি? কাজে অফিসে যাওয়ার ধান্দা নাকি? রোদ্দুর গম্ভীর হয়ে ফোন চালানোয় মনোযোগ দিল, যেন রোদ আপুর কথা সে শুনতেই পায়নি। তার আর ওহির ব্যাপারটা রোদ আপুর জানার পর থেকেই রোদ্দুর লজ্জা পায়। ওহি দ্রুত উঠে দাঁড়িয়ে রোদেলার হাত টেনে বলল, আপু আজ হলিডে, তোমার কলেজ বন্ধ, মাথাতে নেই? রোদেলা মনে মনে নিজেকে বকা দিল। এ কি মন হয়েছে তার?
কিছুই মনে থাকে না। এখন নিশ্চিত সবাই তাকে নিয়ে মজা নেবে। ওহি মুস্কি হেসে রোদেলার কানের কাছে মুখ নিয়ে আসতে বলল, কি আপু, কলেজে কি এমন আছে যে শুক্রবারও মাথায় নেই? যাওয়ার জন্য একদম রেডি। ওহি মার খাবে কিন্তু। রোদেলা লজ্জা মিশ্রিত মুখে নিচের দিকে তাকালো। ঘুরে উপরের দিকে যেতে নিতেই ওহি আবার টেনে ধরল, বলল, আপু আমরা এখন ঘুরতে যাব এবং তুমিও সাথে যাবে। রেডি তো হয়ে আছো, চলো। রোদেলা এতক্ষণে যেন বুঝতে পারল। ওহির দিকে চেয়ে চোখ পাকিয়ে বলল, তার মানে আমাকে রেডি করানোর জন্যই তুই সকালবেলা বললি না যে আজ শুক্রবার? তাই তো, তুই তো ভারী দুষ্ট হয়ে গিয়েছিস রে পাখি। রোদ্দুর ফোনটা নিজের প্যান্টের পকেটে রেখে উঠে দাঁড়ালো। সে আজ কালো চেক শার্ট পরেছে। হাতা ফ্লোর করে বলল, রোদাপু, হাতির ঝিল যাব, হাঁটা ধরো। সে কি তুইও যাবি? মানে হ্যাঁ আপু, তোমরা দুজন মেয়ে মানুষ, একা ছাড়া যাবে না, সেজন্য আমি যাচ্ছি। রোদেলা ওহির গাল টেনে রোদ্দুরের দিকে তাকালো, হাসি মুখে বলল, ব্যাস এই একটাই কারণ, ভালো তো চল। কারো খাওয়া হয়নি তো, খালামণি বকা দিবে, নাস্তা করে রওনা দিই। ওরা গাড়ি নিয়ে বের হয়নি, দুটো রিক্সা করে হাতির ঝিল রওনা দিয়েছে। আগের রিক্সায় ওহি আর রোদেলা, তার পেছন পেছন রোদ্দুর একা অন্য রিক্সায় এসেছে। দুপুর হয়ে গেছে প্রায়, খাখা রোদ থাকার কথা, কিন্তু আজ রোদ নেই। আকাশ অনেকটা মেঘলা, তবে বৃষ্টি আসার সম্ভাবনা দেখা যাচ্ছে না। রোদেলা এগিয়ে গিয়ে ব্রিজটাতে দাঁড়ালো। ঝিরিঝিরি বাতাস বইছে, তাতে ওড়নার আঁচল উড়ছে, সাথে চুল। রোদেলা চুলগুলো কানের পাশে গুজে দিয়ে জলের দিকে তাকালো। ব্রিজের নিচে জল কালো, তবে দুর্গন্ধ নেই। ওহি রোদ্দুর এসে রোদেলার পাশে দাঁড়ালো। ওহি ফোন হাতে কি যেন করছে। হঠাৎ ফোন থেকে দৃষ্টি সরিয়ে বলল, আপু ওদিকে চলো তো, বসার মতো জায়গাগুলো আছে না, ওখানে বসবো। ওহিকে অনুসরণ করে পেছন পেছন দুজন হেঁটে গেল। ওহি এগিয়ে গিয়ে বসলো। রোদেলা তার পাশে বসে রোদ্দুরকে বলল, হাতির ছেলে হাঁস দিয়ে কতবার আসলি, হাজারবার। নোংরা দুর্গন্ধযুক্ত কালো পানি ছাড়া দেখার মতন কিচ্ছুই নেই। আমি কি আসতে চেয়েছি নাকি আপু? অজান্তে জোর করলো। ওহি রোদ্দুরের কথা কানে না নিয়ে রোদেলার এক হাত চেপে উত্তরের দিকে তাকালো, আঙুল উঁচিয়ে বলল, আপু ওই দেখো কি কিউট একটা বাচ্চা মেয়ে। ওহি জানে তার রোদ আপুর বাচ্চার জন্য পাগল। যতবার আপুর সাথে বাহিরে বের হয়েছে ততবার বাচ্চা দেখলেই হুঁশ থাকতো না রোদ আপুর। কোলে নিত, পারমিশন নিয়ে ছবিও তুলত। রোদেলার বাচ্চা মেয়েটার দিকে চোখ পড়তেই মুখে হাসি ফুটে উঠল। উঠে দাঁড়াতে দাঁড়াতে বলল, ওহি ও তো সিনজা, ওকে তো আমি চিনি। ওহি রোদ্দুর দুজনে চমকে উঠল। ততক্ষণে রোদেলা মেয়েটার কাছে গেছে। মেয়েটা ইট সিমেন্ট তৈরি বসার জায়গায় বসে আছে, হাতে একটা চিপসের প্যাকেট। রোদেলা হাত বাড়িয়ে কোলে নিয়ে বলল, সিনজা বুবু কেমন আছে? বাচ্চা মেয়েটা খিলখিল করে হাসছে রোদেলাকে দেখে। ছোট্ট ছোট্ট হাতে রোদেলার গলা জড়িয়ে বলল, আন্টি আমি ভালো, তুমি কেমন আছো? রোদেলা সিনজার নাক টেনে বলল, এতক্ষণ ভালো ছিলাম না, কিন্তু সিনজা বুবুকে দেখে ভালো হয়ে গেছে। কিন্তু তুমি একা কেন? দাদু কোথায়? আজ তো দাদু আসেনি, দাদু বাসায়। আমি আজ পাপার সাথে এসেছি। তা পাপা কোথায় সিনজা? সিনজা পেছনে হাত বাড়িয়ে বলল, তোমার পিছনে আন্টি। রোদেলা মাথা ঘুরিয়ে যাকে দেখলো সঙ্গে সঙ্গে তার পায়ের নিচ থেকে মাটি সরে গেল যেন। মুখের হাসি উধাও হয়ে গেল নিমিষে। সে তোতলানো স্বরে বলল, সাজিদ স্যার আপনি? আসসালামু আলাইকুম। সাজিদ ভ্রু কুঁচকিয়ে রোদেলার দিকে চেয়ে আছে, যেন হিসাব মিলাচ্ছে। সে এগিয়ে এসে সিনজার হাত ধরে বলল, মিস রোদেলা জান্নাত, আপনি কি আমার মেয়েকে আগে থেকেই চিনতেন? রোদেলা সিনজাকে কোল থেকে নামিয়ে দিল। আশপাশ মাথা ঘুরিয়ে ওহি আর রোদ্দুরকে খুঁজল। এরা দুজনে আবার কোথায় গেল তাকে এমন বিপদের মাঝে ফেলে? সিনজা তাহলে সাজিদ স্যারের মেয়ে? রোদেলা ধপ করে বসা জায়গাটাতে বসে পড়ল। সে যতই চাচ্ছে সাজিদ নামক মানুষটার থেকে দূরে থাকতে, ততই পরিস্থিতি ঠেলে তাকে সামনে এনে দিচ্ছে। আজ হলিডে দিনেও এমন দেখা হওয়ার কি খুব দরকার ছিল? সাজিদ সিনজাকে মাঝে রেখে রোদেলার পাশে বসে পড়ল। রোদেলার দিকে চেয়ে বলল, মিস রোদেলা, আমি কিছু জিজ্ঞেস করেছি। আসলে আমার সিনজার সাথে পরিচয়ের বেশি দিন হয়নি।
1 মাসের মতন হবে হয়তো। সেদিন বাচ্চাদের পার্কে পাশ দিয়ে যাচ্ছিলাম, সিনজা তার দাদুর সাথে খেলছিল। আমার আবার বাচ্চা খুবই পছন্দ। সিনজাকে দেখে ভালো লাগলো, সেই জন্য এগিয়ে গিয়ে ওকে কোলে নিলাম, কথা বললাম, চকলেটও দিলাম। আপনার বাবার সাথে গল্প টল্প করে চলে আসলাম। মাঝে আর দেখা হয়নি, আজ দেখা হলো। আপনার বাবা কেমন আছেন স্যার? উনি অনেক ভালো মানুষ। বাবা ভালো। কেউ আর কোনো কথার উত্তর বলল না। হঠাৎ করে রোদেলার দু চোখ বিস্ফোরিত হয়ে গেল। সেদিন তো সাদিক স্যারের বাবা বলেছিল যে সিনজার মা নেই, সিনজার জন্মের সময় ক্রিটিক্যাল কন্ডিশনে মারা গেছে। তার মানে সাদিক স্যার এখন একা সিনজাকে বড় করছে। রোদেলার মাথা ঘুরছে। সে উঠে দাঁড়িয়ে বলল, স্যার আমি আসছি। সামনের এগোনোর আগেই সিনজা চিপস খাওয়া বাদ রেখে বলল, আন্টি তুমি যাবে না? আজ সারাদিন আমার সাথে থাকবে? রোদেলা একে মুসিবতে পড়ল। সে সিনজার দিকে চেয়ে বলল, এমন করে না সিনজা বাবু, সবাই পচা বলবে তো। তুমি না গুড গার্ল, আমি অন্য দিন সারাদিন তোমার সাথে কাটাবো, আজ যাই। সিনজা তার অন্যার এক কোণা চেপে ধরে নাকি সুরে বলল, আমি কিন্তু কেঁদে দিব। আন্টি তুমি আজ আমার সাথে ঘুরবে? সাদিত মেয়ের মাথার চুলগুলো এলোমেলো করে মুস্কি হাসল। রোদেলার দিকে চেয়ে বলল, থেকে যান মিস রোদেলা, আজ আমরা 3 জন ভালো কোনো রেস্টুরেন্টে লাঞ্চ করবো একসাথে। রোদেলা অসহায় দৃষ্টি নিয়ে বসে পড়ল সিনজার পাশে। রোদ্দুর ভাই, ফেরিতে উঠবো। কেন? আজ হোক, ফেরিতে মানুষ কেন ওঠে? পানি দেখব। রোদ্দুর কপাল কুঁচকিয়ে ওহির দিকে তাকালো। এই মেয়েকে সাথে নিয়ে একা কোথাও যাওয়া যাবে না, তাকে পাগল করে দেবে। সে শক্ত কণ্ঠে বলল, পানি জীবনে দেখিস না জানতা? পানি দেখার কি আছে? দেখেছি, কিন্তু এমন কালো কুচকুচে গন্ধযুক্ত পানি দেখিনি। আজ সেটা দেখব। তো এখান থেকে দেখ, ফেরিতে উঠতে হবে কেন? আমি সাঁতার জানি না বলে এতদিন উঠিনি, কিন্তু আজ উঠবো। আজ আপনি পাশে থাকবেন যে। অজান্তা আমিও সাঁতার জানি না, আয় উঠতে হবে না, রোদাপুকে খুঁজতে হবে। তুই আমার বোনটাকে কার না কার সাথে পাঠালি কে জানে। আমার বোনের কিছু হলে তোকে কিন্তু কামড়ে খেয়ে ফেলবো অজান্তা। কাকে কামড়াবেন? বয়স্ক পুরুষনালী কণ্ঠ শুনে ঘাড় ঘুরিয়ে রোদ্দুর তাকিয়ে দেখে ওহি পেছনে নেই। এক বাদামওয়ালা তার কামড়ানো প্রসঙ্গে খুব কৌতূহল দেখাচ্ছে। মানুষটার সামনে দুটো দাঁত পড়ে গেছে, কিন্তু দেখে মনে হচ্ছে তার দাঁত পড়ার বয়স এখনো হয়নি। সে ফাঁকা দাঁতে পাটি বের করে আবার বলল, কাকে কামড়াবেন ভাই সাহেব? আশেপাশে তো কাউকে দেখছি না। আপনাকে কামড়াবো, খুশি? এইটা কি কন ভাই সাহেব? তার চেয়ে বরং আমি 20 টাকার বাদাম দেই, হেই বাদাম কামড়ান। রোদ্দুর কিছু বলল না। সে চেয়ে আছে কাউন্টারের দিকে। ওহি ফেরিতে ওঠার জন্য টিকিট কাটছে। রোদ্দুরের মাথায় রক্ত উঠে গেল। মেয়ে এত পেকে গেছে? ওহি টিকিট দুটো হাতে হাস্যোজ্জ্বল মুখে এগিয়ে আসছে। তার গায়ে নীল রঙের পর্যন্ত গাউন, মাথায় নীল হিজাব পেঁচানো, গায়ের ফিনফিনে নীল ওড়নার দুপাশে বাতাসে পালতোলা নৌকার মতো উঠছে। টানা টানা চোখ দুটো অনবরত হেসে যাচ্ছে। দূর থেকেই ঠোঁটের উপর বাদামে তিলটা উকি দিচ্ছে। রোদ্দুরের চোয়াল শিথিল হয়ে আসলো। বুকে তীব্র ব্যথা শুরু হলো, ভালোবাসার ব্যথা। এই মেয়েকে সে কিভাবে আঘাত করবে? প্রতিনিয়ত সে নিজেই তো অজান্তা নামক রমণীতে খুন হচ্ছে।